আচ্ছা ঠিক আছে। আমার যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের টেকনিক গুলো ছিল এর মধ্যে শুধুমাত্র একটা টেকনিক ছিল যেটা আমরা কি করি বেসড অন অ্যাকাউন্টিং প্রফিটের উপর বেস করে ডিসিশন নিই, আর বাকি যে টেকনিক গুলো ছিল এগুলো আমি বলছিলাম কি বেসড অন রিলেভেন্ট ক্যাশ ফ্লো, তাই না? রিলেভেন্ট ক্যাশ ফ্লোর উপরে বেস করে আমরা কি করি ডিসিশন নিই, বেসড অন রিলেভেন্ট ক্যাশ ফ্লোর উপরে বেস করে আমরা কি করি ডিসিশন নিই। আমরা আপনাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেনে আসছে যে রিলেভেন্ট ক্যাশ ফ্লো বলতে কি বোঝেন, এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আসছে যে রিলেভেন্ট ক্যাশ ফ্লো বলতে কি বোঝেন। না আচ্ছা দেখেন রিলেভেন্ট ক্যাশ ফ্লো এটা ডেফিনিশন দিয়েছে, কি বলতেছে দেখেন রিলেভেন্ট ক্যাশ ফ্লো শুড বি ইউজড ইন ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। আচ্ছা রিলেভেন্ট ক্যাশ ফ্লো শুড বি ইউজড ইন ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল rather than profit as this is more closely reflect the impact on shareholder wealth। মানে শেয়ারহোল্ডারদের ওয়েলথ কতটুকু বাড়বে এটা ডিটারমাইন করার জন্য কিন্তু আমাকে রিলেভেন্ট ক্যাশ ফ্লো নিয়ে কাজ করতে হবে। রিলেভেন্ট ক্যাশ ফ্লোস আর দোজ হুইচ আর এফেক্টেড বাই দ্য ডিসিশন। একটা ডেফিনিশন বলছে রিলেভেন্ট ক্যাশ ফ্লোস আর দোজ যেটা ডিসিশনের দ্বারা এফেক্টেড হয়। আচ্ছা একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। ধরেন আমি নতুন একটা প্রজেক্ট নিতে যাচ্ছি, এখন নতুন প্রজেক্ট রান করার জন্য আমার যে অফিস স্পেস আছে এর বাইরে আরো এডিশনাল স্পেস নিতে হবে। তার মানে দেখেন এডিশনাল অফিস স্পেসটা রিকোয়ার্ড কখন, ইফ আই রান আ নিউ প্রজেক্ট, যদি আমি নতুন প্রজেক্ট রান করি সেক্ষেত্রে আমার এডিশনাল স্পেস রিকোয়ার্ড। এবং ধরে নিলাম যে এডিশনাল স্পেসের জন্য আমার 20,000 লাগবে, অফিস রেন্ট 20,000 লাগবে। আমার অফিস রেন্ট প্রিভিয়াসে ছিল 1 লাখ টাকা, এখন এডিশনাল স্পেসের জন্য আমার লাগবে 20,000। তার মানে রিলেভেন্ট ক্যাশ ফ্লো কত 20,000। বোঝা গেছে কিনা? আমার রিলেভেন্ট ক্যাশ ফ্লো হবে কত 20,000। কারণ দেখেন কেন এই 20,000 টা রিলেভেন্ট ক্যাশ ফ্লো, কারণ আপনার কিন্তু অফিস রেন্ট আগে থেকে কি 1 লাখ টাকা কি 1 লাখ টাকা আছে দেখবেন। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আওয়াজটা বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আচ্ছা তাহলে আমি একটু চেক করে নিলাম। Informal network of market participants. This is also called a dealer market because we have a net. রাবি শোনা যাচ্ছে না? জি ভাইয়া ঠিক মতো শোনা যাচ্ছে এখন। ভাই তাহলে মনে হয় আপনার প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন সঞ্জয় ভাই? তার মানে আপনার প্রবলেম হচ্ছে, কিন্তু আমি যে ইউটিউব থেকে চেক করে নিলাম যে সাউন্ড ঠিক আছে। ভাইয়া আওয়াজটা একদম মানে একদম ছোট, বোঝা যাচ্ছে না। রাব্বিরও কি সেম প্রবলেম হচ্ছে? না ভাই আমার তো ঠিকই আছে। সঞ্জয় ভাই দেখেন তো আপনি সাউন্ড কম বেশি করা কিনা। আমার সাউন্ড কিন্তু ফুল স্পিডেই আছে দেখেন। ফারুকের সমস্যা হচ্ছে সাউন্ডে? না ভাই আমার এখানে এন্ডে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন রিলেভেন্ট ক্যাশ ফ্লো আপনারা কি দুই একটা পয়েন্ট নোট ডাউন করে নিন। হ্যাঁ যেমন রিলেভেন্ট ক্যাশ ফ্লোর ক্ষেত্রে বলছে কি যে ফিক্সড কস্ট আর ইররিলেভেন্ট কস্ট, ফিক্সড কস্ট আর ইররিলেভেন্ট কস্ট, বাট ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট ইজ রিলেভেন্ট কস্ট। এটা একটু লিখে নিতে পারেন যে দেখেন রিলেভেন্ট ক্যাশ ফ্লোস এর যদি আরেকটা ডেফিনিশন বলি তাহলে রিলেভেন্ট ক্যাশ ফ্লোস বলতে বোঝাচ্ছে কি রিলেভেন্ট ক্যাশ ফ্লোস আর ক্যাশ বেসড। ক্যাশ ফ্লোস রিলেভেন্ট ক্যাশ ফ্লোস আর ক্যাশ বেসড ক্যাশ ফ্লোস মানে আপনি যে নতুন একটা প্রজেক্ট নিতে যাচ্ছেন বা নতুন বিজনেস ইনভেস্ট করতে যাচ্ছেন এর কারণে কি পরিমাণ আপনার ক্যাশ ইনফ্লো হবে এবং কি পরিমাণ ক্যাশ আউটফ্লো হবে, ক্যাশ বেসড ক্যাশ ফ্লোস। হ্যাঁ আর এটা বলছে রিলেভেন্ট ক্যাশ ফ্লোস আর ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোস। ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোস, রিলেভেন্ট ক্যাশ ফ্লোস আর ক্যাশ বেসড ক্যাশ ফ্লোস আর ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোস।
যেমন কিছুক্ষণ আগে আমি আপনাদের একটা দিলাম যে আপনি নতুন প্রজেক্ট নিতে যাচ্ছেন, এবং নতুন প্রজেক্টটা রান করার জন্য আপনার এডিশনাল অফিস স্পেস রিকোয়ার্ড। নতুন প্রজেক্টটা রান করার জন্য আপনার কি দরকার? এডিশনাল অফিস স্পেস দরকার। আর এডিশনাল অফিস স্পেসের জন্য আপনাকে 20,000 অফিস রেন্ট বিয়ার করতে হবে। প্রিভিয়াসে আপনার অফিস রেন্ট ছিল 1 লাখ টাকা, এখন এডিশনাল আপনাকে 20,000 আরো লাগতেছে। তার মানে অফিস রেন্ট বেড়ে 1 লাখ থেকে কত হবে? 1,20,000। আচ্ছা, তার সেক্ষেত্রে অফিস রেন্টের ক্ষেত্রে আমার রিলিভেন্ট ক্যাশ ফ্লো কত হবে? রাবি বোঝা যাচ্ছে? অফিস রেন্টের ক্ষেত্রে রিলিভেন্ট ক্যাশ ফ্লো কত হবে? আমার যতটুকু বাড়ছে কতটুকু? 20,000 না? তার মানে ইনক্রিমেন্টাল ফিক্সড কস্টটা হলো কি রিলিভেন্ট ক্যাশ ফ্লো। আমি বলছি ফিক্সড কস্ট আর নট রিলিভেন্ট ক্যাশ ফ্লো। ফিক্সড কস্ট আর নট রিলিভেন্ট ক্যাশ ফ্লো, বাট ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট আর রিলিভেন্ট ক্যাশ ফ্লো। ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট গুলো কি আর রিলিভেন্ট ক্যাশ ফ্লোস। এই দুই একটা পয়েন্ট কিন্তু একটু নোট ডাউন করে নিন। হ্যাঁ, রিলিভেন্ট ক্যাশ ফ্লোর ক্ষেত্রে দুই একটা পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, opportunity cost reflect the cash forgone as a consequence of using resource. আচ্ছা, opportunity cost reflect the cash forgone as a consequence of using resource. আচ্ছা, যদি এরকম হয় যে সে ফর এক্সাম্পল আপনার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আপনি ইউজ করেন, মানে পার্সোনাল পারপাসে ইউজ করেন, বিল্ডিংটা পার্সোনাল পারপাসে ইউজ করেন। এখন আপনি যাচ্ছেন কি এই বিল্ডিংটা আপনি ভাড়া দেন। সে ফর এক্সাম্পল আপনার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আপনি ভাড়া দেন, ভাড়া দিয়ে কি করেন? রেন্টাল ইনকাম জেনারেট করেন। এখন আপনি চাচ্ছেন এই বিল্ডিংটা বিজনেস পারপাসে ইউজ করতে, এই বিল্ডিংটা বিজনেস পারপাসে ইউজ করতে। আচ্ছা, এখন যদি বিজনেস পারপাসে ইউজ করেন তাহলে আপনি কি হারাচ্ছেন? রেন্ট। রেন্টটা হারাচ্ছেন না? তার মানে জি। ওই বিল্ডিং এর জন্য আমার অপরচুনিটি কস্ট কত হবে? আপনার রেন্টাল ইনকামটা হলো অপরচুনিটি কস্ট। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি বিজনেস রান করতেন তাহলে আপনাকে কি করতে হইতো? আপনাকে একটা বিল্ডিং নিতে হইতো না? অফিস তো ভাড়া নিতে হইতো। খেয়াল করে দেখেন, অফিস ভাড়া নিতে হইতো না? আপনি যদি বিজনেস করেন, বিজনেস করলে তো আপনার অফিস লাগবে। যেমন লোকমান ভাইয়ের কথা থিঙ্ক করেন যে উনি তো বিজনেসম্যান, হ্যাঁ, যে বিজনেসম্যান, তার মানে উনি যদি বিজনেস ধরেন যে ওনার নিজস্ব অফিস, যদি ওনার যদি নিজস্ব অফিস না থাকতো তাহলে তাকে কি করতে হইতো? ভাড়া নিতে হইতো না? ভাড়া নিতে হইতো। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, যেহেতু ওনার নিজস্ব অফিস, এই অফিসটা উনি কি করতে পারতো? ভাড়া দিতে পারতো না? জি ভাই। ভাড়া দিতে পারতো, এই অফিসটা তিনি ভাড়া দিতে পারতো। এখন তো ভাড়া দিচ্ছে না, ভাড়া না দিয়ে সে কি করতেছে? নিজে ইউজ করতেছে। ঠিক আছে, নিজে ইউজ করতেছে। তার মানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্ষেত্রে বলছে যে যদি এরকম হয় যে কোন একটা অফিস স্পেস আপনি ভাড়া দিতেন, কিন্তু ভাড়া না দিয়ে এই বিল্ডিংটা আপনি কি করতেছেন? প্রজেক্টের কাজে ইউজ করতেছেন। সেক্ষেত্রে ওই বিল্ডিং এর কস্টটা আপনাকে ডিটারমাইন করতে হবে। বিল্ডিং এর রেন্টাল ইনকামটা আপনি অপরচুনিটি কস্ট হিসেবে কনসিডার করতে হবে। আর অপরচুনিটি কস্ট ইজ কি পার্ট অফ রিলিভেন্ট ক্যাশ ফ্লো। দেখেন, তাই বলছে অপরচুনিটি কস্ট রিফ্লেক্টস ক্যাশ ফরগন এজ এ কনসিকুয়েন্স অফ ইউজিং রিসোর্স। Opportunity cost reflect the cash forgone as a consequence of using resource. বোঝা গেছে যে আমি কি পরিমাণ ক্যাশ ফরগন করতেছি রিসোর্স ইউজ করার জন্য। আচ্ছা, রিলেভেন্ট কস্টিং কি বলছে? টিপিক্যালি আইটেমস which are excluded, আচ্ছা, from the analysis as irrelevant as discussed below, sunk cost। এই জিনিসগুলো কিন্তু আপনারা ম্যাথে পাবেন। কারণ আমরা গত ক্লাসে যা দেখে আসছি না, এটা খুব বেসিক আলোচনা। গত ক্লাসে যা দেখে আসছি এটা খুব বেসিক আলোচনা। এখন বলতে পারেন যে ভাই এই টপিকটা তো কঠিন, তাহলে এই টপিকটা কি পড়তে হবে কিনা? এই টপিকটা পড়তে হবে, কারণ আপনাদের ম্যাথ একটু অ্যাডভান্স লেভেলে দেয়। যেমন ম্যাথের মধ্যে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু পাইতে পারেন, যে জিনিসটা আপনি ম্যানুয়ালে আলোচনা করা নাই বা প্রথম শীটটা আলোচনা করা নাই। ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু থাকবে, তারপরে ডেপ্রিসিয়েশন ইস্যু থাকবে। যেমন আপনারা একটা লিখছেন না যে ফিক্সড কস্ট আর রিলিভেন্ট কস্ট, বাট ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট আর রিলিভেন্ট কস্ট লিখছেন না? এরকম একটা পয়েন্ট লিখছেন কিন্তু। আচ্ছা, আরেকটা লেখেন যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ নট এ রিলিভেন্ট ক্যাশ ফ্লো। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ নট এ রিলিভেন্ট ক্যাশ ফ্লো। যে ওয়ার্কিং ক্যাপিটাল কি রিলিভেন্ট ক্যাশ ফ্লো না। ওয়ার্কিং ক্যাপিটাল তো আমরা বুঝি, তাই না? ওয়ার্কিং ক্যাপিটাল কি?
আমার ডে টু ডে বিজনেস রান করার জন্য যে যে টাকাটা লাগে এটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, পজিটিভ ভ্যালুয়েশনের ক্ষেত্রে বলছে যে ওয়ার্কিং ক্যাপিটালটা কি ইজ নট এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো, বাট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো। বাট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো। লিখতে পারছেন এটা? আমি বললাম যে ওয়ার্কিং ক্যাপিটালটা কি রিলেভেন্ট ক্যাশ ফ্লো না, বাট চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ রিলেভেন্ট ক্যাশ ফ্লো। ধরুন আপনাদের ম্যাথে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু থাকতে পারে, এবং প্রিভিয়াসে দেখবেন যে কোশ্চেন যদি অ্যানালাইসিস করেন দেখবেন আসছিল ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু ছিল, ডেপ্রিসিয়েশন ইস্যু থাকতে পারে। রাব্বি লিখতে পারছেন? জি ভাইয়া দেখতে পারছি। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের একটা পয়েন্ট লিখে রাখেন যে depreciation is not a relevant cash flow. Depreciation is not a relevant cash flow, but tax savings on tax depreciation is a relevant cash flow. But tax savings on tax depreciation is a relevant cash flow. এই প্রত্যেকটা ইস্যুই আমরা দেখবো, দেখবেন কি আমরা যখন আস্তে আস্তে আগাইতে থাকবো প্রত্যেকটা ইস্যুই দেখবো। বুঝা গেছে এটা? এই তিনটা পয়েন্ট মনে রাখেন, আমরা দেখবো প্রত্যেকটা আরে আরেকবার একটু বলবেন একটু লাস্টেরটা ডেপ্রিসিয়েশন ইজ নট এ পার্ট অফ depreciation is not a relevant cash flow. Is not a- Depreciation relevant cash flow না, হ্যাঁ but tax savings on tax depreciation is a relevant cash flow. But tax savings on tax depreciation is a relevant cash flow. ট্যাক্স সেভিং অন ট্যাক্স Tax depreciation is a relevant cash flow. বুঝা গেছে কিনা? কারণ আপনি একটু থিঙ্ক করে দেখেন, আপনি ইনকাম হলে কি করবেন? ডিসিটি কে ট্যাক্স দিতে হবে না, বা এনবিআর কে ট্যাক্স দিতে হবে না? আপনি যদি ইনকাম হয়, ধরুন যে আমার 1000 টাকা ইনকাম, তাহলে 1000 টাকার পরে আমাকে কি করতে হবে? ট্যাক্স দিতে হবে না? ট্যাক্স দিতে হবে। আচ্ছা, কিন্তু আপনি অ্যাসেট থাকার কারণে যদি ওই অ্যাসেটের এগেইনস্টে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স কমে যাচ্ছে না? ধরুন যে আমি 100 টাকা ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাচ্ছি, তার মানে 100 টাকা ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাওয়ার কারণে আপনাকে কিন্তু ট্যাক্স কমে যাচ্ছে। এই জন্য বলছে যে ট্যাক্স depreciation is not a relevant cash flow, but tax savings on tax depreciation is a relevant cash flow. লিখে রাখেন, আমরা এটা দেখবো, হ্যাঁ ইস্যুগুলো দেখবো। আচ্ছা, relevant costing এর ক্ষেত্রে কি বলছে? Typical items which are excluded from the analysis as irrelevant as discussed below. এটা কিন্তু হুবহু সেকেন্ড পার্ট থেকে নেওয়া হয়েছে, সেকেন্ড পার্টের বই থেকে নেওয়া হয়েছে কিছু কিছু জিনিস। এগুলো সেকেন্ড পার্টের বইতে আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইতে আছে। আচ্ছা দেখেন, সাঙ্ক কস্ট কি বলছে? Sunk cost. Sunk cost is a definition. The cost that has already been incurred. Sunk cost বলতে বোঝাচ্ছে কি? The cost that has already been incurred. যে কস্টটা অলরেডি ইনকার হয়ে গেছে। Sunk cost হলো কি? Irrelevant cost. Sunk costটাকে বলা হয় কি? Irrelevant cost. দেখেন, sunk costটা তাহলে কি? Irrelevant cost। এটা আমার ডিসিশন মেকিং এ কোনো ইমপ্যাক্ট আসবে না। দেখেন, মানি অলরেডি স্পেন্ট when trying to determine whether an exist মানি অলরেডি স্পেন্ট, টাকা অলরেডি স্পেন্ট হয়ে গেছে। ধরেন প্রজেক্ট নেওয়ার আগে আপনি একটা মেশিন পারচেজ করছেন, প্রজেক্ট নেওয়ার আগে আপনি একটা মেশিন পারচেজ করছেন, এবং এই মেশিনটা আপনি কি করতে যাচ্ছেন? নতুন প্রজেক্টে ইউজ করতে যাচ্ছেন। এই মেশিনটা আপনি নিউ প্রজেক্টে কি করতে যাচ্ছেন? ইউজ করতে যাচ্ছেন। এখন নতুন প্রজেক্টে এই মেশিনের কস্ট কত ধরবে? আপনি যে মূল্যে অ্যাসেটটা পারচেজ করছেন, যে মূল্যে অ্যাসেটটা পারচেজ করছেন প্রজেক্ট নেওয়ার আগে, দিস সাঙ্ক কস্ট। বুঝা গেছে কিনা? ক্লিয়ার কিনা? দেখেন, মানি অলরেডি স্পেন্ট, মানি অলরেডি কি স্পেন্ট। আপনি অ্যাসেট অলরেডি পারচেজ করছেন, প্রজেক্ট নেওয়ার আগেই পারচেজ করছেন। প্রজেক্ট নেওয়ার আগে, বা আপনি নতুন প্রজেক্ট নেওয়ার আগে, বা নতুন প্রজেক্টের ডিসিশন নেওয়ার আগে আপনি অলরেডি অ্যাসেট কি করছেন? পারচেজ করছেন কোনো কারণে। এখন এই নতুন অ্যাসেট, নিউ প্ল্যান বা মেশিনারিটা আপনি কি করতে যাচ্ছেন? নতুন প্রজেক্টে ইউজ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে প্ল্যান বা মেশিনারির কস্ট আমি কত ধরবো? এখানে বলা আছে কি যে মূল্যে অ্যাসেটটা পারচেজ করছেন, যে মূল্যে অ্যাসেটটা পারচেজ করছেন এটা হলো কি? সাঙ্ক কস্ট। দেখেন, তাই বলছে মানি অলরেডি স্পেন্ট ফর এক্সাম্পল when trying to determine whether an existing machine which cost 2.5 লাখ টাকা 3 years ago should be used for a new project. আচ্ছা, ও পুনর্জন এটা বলছে যে 2.5 লাখ টাকা দিয়ে একটা অ্যাসেট কিনছিলেন 3 বছর আগে, যে অ্যাসেটটা কি করতে যাচ্ছেন? নিউ প্রজেক্টে ইউজ করতে যাচ্ছেন। তাহলে এই 2.5 লাখ টাকাটা কি? এই 2.5 লাখ টাকা হলো irrelevant cost. আচ্ছা, the analysis should ignore 2.5 লাখ টাকা as nothing can be done about it. Instead the machine current worth. মানে নতুন প্রজেক্টের ক্ষেত্রে অ্যাসেটের ভ্যালু আমরা কত ধরবো?
দেখেন বলে দিছি ইনস্টেড দ্য মেশিন কারেন্ট ওয়ার্থ, মানে মেশিনের বর্তমান ভ্যালুটাকে আমাকে কি করতে হবে, কনসিডার করতে হবে। either describe value or cash benefit from retention should be included। আচ্ছা, this can be summarized as follow। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? আচ্ছা, না বুঝলে কিন্তু বললেন, তাহলে আমাকে বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, মানে এই টপিকটা আমি কিন্তু ক্লাসে শুরুতে বলছি যে এই টপিকটা আপনাদের জন্য একটু কঠিন, কিন্তু কঠিন হলেও কি করতে হবে, পড়তে তো হবে, পড়তে হবে না, পড়তে হবে, ঠিক আছে। যেমন সেকেন্ড পার্টে আপনি যখন উঠবেন, এটা সেকেন্ড পার্টের বই থেকে নেওয়া, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বই থেকে নেয়, দেখবেন যে এই টপিকটা যেহেতু আছে তার মানে ওইখানে পড়তে হবে। আর এখন থেকে যদি পড়া থাকে তখন সেকেন্ড পার্টে যখন বইটা পড়বেন তখন আপনার কাছে কম্পারেটিভলি কি মনে হবে, ইজি মনে হবে না, ইজি মনে হবে। এবং যেহেতু এক্সামে থাকে, যেহেতু এক্সামে অনেক ইস্যু থাকে, যেমন ট্যাক্স ডিপ্রিসিয়েশন ইস্যুটা থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যুগুলো থাকে, আরো বেশ কিছু ইস্যু থাকে, এই জন্য এই যে টপিকটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা দেখেন, আচ্ছা মেশিনের ক্ষেত্রে আমরা রিলেভেন্ট ক্যাশ ফ্লো কি হবে, এটার জন্য আমরা ডিপ ট্রাইবাল ভ্যালুটা ক্যালকুলেশন করি। দেখেন কি বলা ছিল যে 3 বছর আগে একটা মেশিন পারচেজ করছে, যেটার কস্ট কত, 2.5 লাখ টাকা, যেটা কস্ট কত, 2.5 লাখ টাকা। আর আমরা যখন কোন একটা প্রজেক্ট ইভালুয়েশন করি কিসের, কি বেসিসে, ফোরকাস্টেড ক্যাশ ফ্লো বেসিসে না। আমরা যখন কোন একটা প্রজেক্ট বা নতুন বিজনেস, যে আমি একটা নতুন বিজনেসে ইনভেস্ট করতে যাচ্ছি, এই নতুন বিজনেসটা আমার জন্য ভায়াবল হবে কিনা, এটা কোন বেসিসে করি, যে ওই বিজনেস থেকে আমার কি পরিমাণ ইনফ্লো হতে পারে, কি পরিমাণ আউটফ্লো হতে পারে, এরপরে বেস করে করি না, ফোরকাস্টেড ক্যাশ ফ্লোর উপরে বেস করে করি। খেয়াল রাখেন, ফোরকাস্টেড ক্যাশ ফ্লোর উপরে বেস করে আমরা কি করি, প্রজেক্ট ইভালুয়েশন করি। দেখেন এই মেশিনটা তো অলরেডি পারচেজ করছেন কত দিয়ে, 2.5 লাখ টাকা দিয়ে, এবং 3 বছর ইউজ করছেন না, 3 বছর ইউজ করছেন। তার মানে আমি তো নতুন প্রজেক্টের জন্য কি এই মেশিনের কস্ট 2.5 লাখ টাকা ধরাটা কি লজিক্যাল হবে কিনা, লজিক্যাল হবে না। এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালে কিছু বলেই দিছে যে 3 বছর আগে যে 2.5 লাখ টাকাতে যে মেশিনটা পারচেজ করছেন, দিস ইজ সাঙ্ক কস্ট, দ্য কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড। প্রজেক্ট নেওয়ার আগে যদি কোনো কস্ট ইনকার্ড হয়ে থাকে তাহলে ওটাকে বলা হয় কি, সাঙ্ক কস্ট। 2.5 লাখ টাকাতে সাঙ্ক কস্ট। তাহলে পুরাতন মেশিনের রিলেভেন্ট কস্ট কত হবে, এটার জন্য আমাকে ডিপ ট্রাইবাল ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। আর ডিপ ট্রাইবাল ভ্যালু ক্যালকুলেশন বলছে যে লয়ার অফ রিকভারেবল অ্যামাউন্ট এন্ড রিপ্লেসমেন্ট কস্ট। এই জিনিসটা মানে রিলেভেন্ট ক্যাশ ফ্লো ডিটারমাইন করার জন্য এই ফর্মুলাটা আমার অনেক কাজে দিবে, এই ডিপ ট্রাইবাল ভ্যালুর কনসেপ্টটা। যখনই কোনো ডাউট হবে তখনই আমি এই কনসেপ্টটা ইউজ করতে পারবো, ডিপ ট্রাইবাল ভ্যালুর কনসেপ্টটা ইউজ করতে পারবো রিলেভেন্ট ক্যাশ ফ্লো ডিটারমাইন করার জন্য। যে কোনো একটা আইটেমের ক্ষেত্রে রিলেভেন্ট ক্যাশ ফ্লো কত হবে বুঝতেছি না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডিপ ট্রাইবাল ভ্যালুর কনসেপ্টটা ইউজ করতে হবে। বা অ্যাকুরেসির জন্য, রিলেভেন্ট ক্যাশ ফ্লো অ্যাকুরেসির জন্য ডিপ ট্রাইবাল ভ্যালুর কনসেপ্টটা আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। দ্য ডিপ ট্রাইবাল ভ্যালু কি বলছে, রিপ্লেসমেন্ট কস্ট এন্ড রিকভারেবল অ্যামাউন্ট। ডিপ ট্রাইবাল ভ্যালু কনসেপ্টটা কি, রিপ্লেসমেন্ট কস্ট রিকভারেবল অ্যামাউন্ট, লয়ার অফ রিপ্লেসমেন্ট কস্ট রিকভারেবল অ্যামাউন্ট। আচ্ছা রিপ্লেসমেন্ট কস্টটা কি, আপনার অ্যাসেটটা কি 3 বছর পুরাতন না, 3 বছর পুরাতন, অর্থাৎ 3 বছর পুরাতন অ্যাসেট যদি আজকে বাজার থেকে কিনেন তাহলে কত টাকায় কিনতে পারবেন। রিপ্লেসমেন্ট কস্টের নাম হলো, এটা হলো কারেন্ট কস্ট। এটা একটু মাইন্ডে রাখেন, সিমিলার কন্ডিশনে একটা অ্যাসেট যদি আজকে বাজার থেকে কিনি তাহলে যে মূল্যে পারচেজ করতে পারবো ওটাই ওই অ্যাসেটের কি, কারেন্ট কস্ট বা রিপ্লেসমেন্ট কস্ট। বোঝা গেছে কিনা, তো অনেক বুঝতে পারছেন? জি একটু বুঝতে পারছি। এগুলো একটু নোট ডাউন করেন, হ্যাঁ। তাহলে রিপ্লেসমেন্ট কস্টটা বোঝা গেছে, সিমিলার কন্ডিশনের একটা অ্যাসেট, মানে আপনার উপরে অ্যাসেটটা কি 3 বছর পুরাতন না, 3 বছর পুরাতন। এরকম 3 বছর পুরাতন অ্যাসেট যদি আমি মার্কেট বাজার থেকে কিনি তাহলে কত মূল্যে পারচেজ করতে পারবো, ওটাই ওই অ্যাসেটের কি, কারেন্ট কস্ট বা রিপ্লেসমেন্ট কস্ট। রিপ্লেসমেন্ট কস্টের আরেক নাম হলো কারেন্ট কস্ট। আচ্ছা, এরপরে দেখেন রিকভারেবল অ্যামাউন্ট কি বলছে, রিকভারেবল অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু হায়ার অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু এন্ড ভ্যালু ইন ইউজ। নেট রিয়ালাইজেবল ভ্যালু তো বুঝি, যে পুরাতন অ্যাসেটটা মার্কেটে বিক্রি করে আমি কি পরিমাণ টাকা আদায় করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে কি, যে আপনি কিন্তু সেলার না, মানে আপনি যখন বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে আপনি কমে বিক্রি করতে পারবেন, আবার যখন কিনতে যাবেন তখন আপনাকে কিন্তু বেশি টাকাতে কিনতে হবে। যেমন অনেক সময় আছে না যে পুরাতন ফার্নিচার বিক্রি করে, পুরাতন আসবাবপত্র বা ফার্নিচার বিক্রি করে,
এরা কি করে যে পুরাতন ফার্নিচার কিনে, তার মানে কেনার সময় এরা কমে কিনে আর বিক্রি করার সময় এরা কি করে, বেশি দামে বিক্রি করে না, বেশি দামে বিক্রি করে। আচ্ছা, ওরা বেশি দামে কেন বিক্রি করতে পারে? কারণ ও তো ওর বিজনেসই ওইটা, ওই জন্য বেশি দামে বিক্রি করতে পারে। কিন্তু আপনি পারবেন বেশি দামে বিক্রি করতে? পারবেন না কিন্তু। আচ্ছা, এই জন্য দেখেন রিকভারেবল অ্যামাউন্ট কি বলছে? হায়ার অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু। নেট রিয়ালাইজেবল ভ্যালুর কনসেপ্ট হলো একটা অ্যাসেট আমি বাজারে বিক্রি করে যে পরিমাণ টাকা আদায় করতে পারবো। আর এটা একটা ফর্মুলা আছে, নেট রিয়ালাইজেবল ভ্যালু বের করার ফর্মুলা হলো, যদি আপনি লিখতে পারেন, এই জিনিসগুলো কিন্তু অন্য জায়গায়ও কাজে দিবে। নেট রিয়ালাইজেবল ভ্যালু শেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালু মাইনাস মডিফিকেশন কস্ট মাইনাস ট্রান্সপোর্টেশন কস্ট। আপনি যদি একটা অ্যাসেট বাজারে বিক্রি করতে হলে কি অ্যাসেটটা আপনাকে নিয়ে যেতে হবে না? নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই নিয়ে যেতে যদি কোনো কস্ট ইনকার হয়ে থাকে তাহলে ওই কস্টটাও আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। নেট রিয়ালাইজেবল ভ্যালুর ফর্মুলা কি? ফেয়ার ভ্যালু মাইনাস মডিফিকেশন কস্ট মাইনাস কি ট্রান্সপোর্টেশন কস্ট। অনেক সময় দেখা যায় কি অ্যাসেটটা যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে বিক্রি করা যায় না, এই অ্যাসেটটাকে আরো একটু মডিফাই করতে হয়। যেমন আপনি যদি বিল্ডিং বিক্রি করতে চান, ধরেন যে ওল্ড বিল্ডিং বিক্রি করতে চান, আপনি কি করতে হবে? কালার করতে হবে না বিল্ডিংটা? কিনবে কেউ? ওল্ড বিল্ডিং ধরেন যে এই চালটা উঠানো যদি থাকে কিনবে কেউ? কিনবে না কেন? নেট রিয়ালাইজেবল ভ্যালুটা কি? লিখেই দিছি, নেট রিয়ালাইজেবল ভ্যালু হলো ফেয়ার ভ্যালু মাইনাস মডিফিকেশন কস্ট মাইনাস ট্রান্সপোর্টেশন কস্ট। আপনি যে বলেন ভ্যালুটা ফর্মুলাটা কি? রিকভারেবল ভ্যালু। রিকভারেবল ভ্যালু। আচ্ছা, রিকভারেবল ভ্যালু কিন্তু বলে দিছে, রিকভারেবল ভ্যালু ইজ আচ্ছা এটারও ডেফিনিশন আছে, মানে রিকভারেবল ভ্যালু বলতে কি বোঝেন বা রিকভারেবল অ্যামাউন্ট বলতে কি বোঝেন এটারও ডেফিনিশন আছে। রিকভারেবল অ্যামাউন্ট ইজ দ্য হায়ার অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু এন্ড ভ্যালু ইন ইউজ। এই দুইটার মধ্যে যেটা হায়ার অফ সেটা হলো রিকভারেবল অ্যামাউন্ট। বোঝা গেছে কিনা? আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। রিকভারেবল অ্যামাউন্ট ইজ দ্য হায়ার অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু এন্ড ভ্যালু ইন ইউজ। এই দুইটার মধ্যে যেটা হায়ার। এগুলো কিন্তু মানে দেখবেন কি যে আমাদের কিন্তু এরকম একটা আছে, মানে পারসেপশন আছে এরকম যে আপনার বেসিক কনসেপ্টটা সিএতে পাস করতে হলে কিন্তু আপনাকে বেসিক কনসেপ্ট সম্পর্কে আপনার ক্লিয়ার থাকতে হবে। বেসিক কনসেপ্ট সম্পর্কে আপনার ক্লিয়ার থাকতে হবে। এখন এক্সামে আপনার পরীক্ষায় এরকম আসছে যে হোয়াট ডু ইউ মিন বাই রিকভারেবল অ্যামাউন্ট? রিকভারেবল অ্যামাউন্ট বলতে কি বোঝেন? 2 মার্ক দিছে, কি লিখবেন? রিকভারেবল অ্যামাউন্ট ইজ দ্য হায়ার অফ ভ্যালু ইন ইউজ এন্ড নেট রিয়ালাইজেবল ভ্যালু। এরূপ যদি লেখা দেন টিচার কিন্তু আপনাকে 2 এ 2 দিতে পারে, যেটা আপনার কনসেপ্ট ঠিক আছে। আর যদি উল্টা পাল্টা লেখেন তখন আপনি 2 এ 2 পাবেন না, রেজাল্ট ফেল করারও পসিবিলিটি বেড়ে যায়। 2 এ 2 পাবেন না, রেজাল্ট ফেল করারও কি পসিবিলিটি বেড়ে যায়। বুঝা গেছে? যেমন আমাদের এখানে ধরেন যে 100 মার্কসের কোশ্চেন থাকে, কিন্তু বাইরের যদি এক্সাম গুলো দেখেন, যে বাইরে যদি এসএসসি বলেন সিমা বলেন, এখানে কিন্তু 100 মার্কসের কোশ্চেন না। কিছু মার্কস আছে যেটা টিচারের উপরে ডিপেন্ড করবে, কিছু মার্কস থাকে যেটা টিচারের উপরে ডিপেন্ড করবে যে টিচার এই মার্কসটা আপনাকে দিবে কিনা। খেয়াল করছেন? মানে 100 মার্কসের কোশ্চেন থাকে না, 90 মার্কস বা 85 মার্কসের কোশ্চেন আছে। আর 10-15 মার্কস ডিপেন্ড করতেছে কি টিচারের পরে, যেটা আপনাকে দিবে কিনা এক্সামিনারের পরে ডিপেন্ড করতেছে। 10-15 মার্কটা মানে আপনি টোটাল 100 মার্কসের কোশ্চেন পাবেন না। ওই 10-15 মার্কসটা
মানে ওইখান থেকে আপনি একটা মার্কস কমন পাবেন যে যখন দেখবে যে আপনার কনসেপ্ট ক্লিয়ার। মানে তার মানে প্রফেশনাল এক্সামের ক্ষেত্রে কিন্তু মানে আপনি যে দেন না কেন, বাইরের এক্সামই দেন না কেন, প্লাস লোকাল এক্সামই দেন না কেন, এই জিনিসগুলো দেখা হয় যে আপনার কনসেপ্ট ঠিক আছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তো রিকভারেবল অ্যামাউন্ট কি বলছে? রিকভারেবল অ্যামাউন্ট ইজ দ্য হায়ার অফ ভ্যালু ইন ইউজ এন্ড নেট রিয়ালাইজেবল ভ্যালু। আচ্ছা, নেট রিয়ালাইজেবল ভ্যালুটা বললাম তো, নেট একটা অ্যাসেট বাজারে বিক্রি করে আমি যে পরিমাণ টাকা আদায় করতে পারবো ওটাই ওই অ্যাসেটের কি নেট রিয়ালাইজেবল ভ্যালু। আর ভ্যালু ইন ইউজের কনসেপ্টটা হলো কি, আমি এই অ্যাসেটটা যদি বিক্রি না করতাম তাহলে ডেফিনেটলি কি আমি অ্যাসেটটা ইউজ করতে পারতাম না। আর আমি অ্যাসেট ইউজ করলে আমার ইদার কি হইতো, কস্ট সেভ হইতো অথবা ইনকাম হইতো। দেখেন ভ্যালু ইন ইউজটা কি, যে আমি যদি অ্যাসেটটা বিক্রি না করতাম তাই অ্যাসেটটা ইউজ করতে পারতাম না। অ্যাসেটটা ইউজ করলে আমার ইদার কি হইতো, কস্ট সেভ হইতো অথবা অ্যাসেট ইউজ করে আমার ইনকাম হইতো, যে কোনো একটা তো হবে। আচ্ছা, তাহলে ভ্যালু ইন ইউজ যদি আমি বলি যে ভ্যালু ইন ইউজটা কি বলছে, value in use is the present value of cost saving or value in use the present value of the cost savings or present value of income. Present value of income. বুঝা গেছে কিনা? ভ্যালু ইন ইউজ হলো প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট সেভিংস। অর্থাৎ এই মেশিনটা যে আপনার কাছে যে মেশিনটা আছে এই মেশিনটা যদি বিক্রি না করে যদি ইউজ করতেন তাহলে এই মেশিন দ্বারা কি পরিমাণ কস্ট সেভ হইতো, অথবা এই মেশিনটা ইউজ করে কি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারতেন। যদি এক্সাম্পল দিই, ধরেন আমার একটা ওল্ড প্রাইভেট কার আছে, হ্যাঁ পুরাতন প্রাইভেট কার আছে, ঠিক আছে, পুরাতন প্রাইভেট কার আছে, খেয়াল করে। এখন এই কারটা আমাকে কি করতেছে, আমার ট্রান্সপোর্টেশন কস্টটাকে সেভ করতেছে না? কারটা কিন্তু আমার ট্রান্সপোর্টেশন কস্টটা সেভ করতেছে, কারণ অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব না, করব অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? না ভাইয়া। আমি কিন্তু না আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব না। মানে আমার যদি প্রাইভেট কার না থাকে, মানে আমার তো নাই, আচ্ছা আমার যদি প্রাইভেট কার না থাকে তাহলে আমি কি ইউজ করব? এদের আমি উবার ইউজ করব অথবা আমি সিএনজি ইউজ করব, আমি এদের উবার ইউজ করব অথবা সিএনজি ইউজ করব, আমি তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব না। এখন আমার যদি একটা গাড়ি থাকে, ওল্ড কার থাকে, তাহলে সেই গাড়িটা আমার কি করতো, ট্রান্সপোর্টেশন কস্ট সেভ করতো না? ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু সেভ করতো। আর আপনি যদি থিঙ্ক করে দেখেন যে আমি যখন বের হই তখন যে যদি একদিন বের হই তাহলে আমার এখানে মোটামুটি কিন্তু কস্ট ভালোই ইনকাম হয়, মানে ঠিক না, ট্রান্সপোর্টেশন কস্ট আমার 1000 ও চলে যায়, ট্রান্সপোর্টেশন কস্ট 1000 বা 500 চলে যায়। কিন্তু যদি গাড়ি থাকতো সেক্ষেত্রে আমার জাস্ট কি করতে হইতো, যে ফুয়েল কস্টটা বেয়ার করলে হইতো, আর তো কিছু লাগতো না, তার মানে আমার কিন্তু কস্ট সেভ হইতো। আচ্ছা, আরেকটা দিক থিঙ্ক করেন যে আমি আমার গাড়িটা কি করতে পারতাম, উবারে দিতে পারতাম না? উবারে আমরা দুই পার্সপেক্টিভ থিঙ্ক করি, দেখেন আমি আমার গাড়িটা কি করতে পারতাম, উবারে দিতে পারতাম না? আমার কাছে কিন্তু অপশন আছে, উবারে দিলে কি হইতো, আমার ইনকাম জেনারেট হইতো না এখান থেকে? আমি যদি আমার গাড়িটা উবারে দিয়ে দিই তাহলে আমার এখান থেকে কি হইতো, ইনকাম জেনারেট হইতো, কিন্তু ইনকাম জেনারেট। যেমন উবারে যে সিস্টেমটা অনেক সময় কি করে যে অনেকে এভাবেও দেয়, যে ড্রাইভারকে বলে দেয় যে তুমি যা পাবা, তোমাকে আমি কোনো ফিক্স স্যালারি দিব না, তুমি কিন্তু যা পাবা মানে একদিনে তোমার উবার থেকে যে পরিমাণ টাকা আসবে 50-50, মানে তুমি আমাকে 50% দিবে আর তুমি 50% নিবা। বোঝা যাচ্ছে নাকি? তার মানে ভ্যালু ইন ইউজটা কি দুইটা পার্সপেক্টিভ ইউজ হয়, ভ্যালু ইন ইউজটা কি দুইটা পার্সপেক্টিভ ইউজ হয়। একটা হলো আপনার কস্ট সেভিং পার্সপেক্টিভ ইউজ হতে পারে বা ইনকাম পার্সপেক্টিভ ইউজ হতে পারে, যে আমি আমার ওল্ড কারটা কি করতে পারি, উবারে দিতে পারি, উবারে দিলে কি আমার ইনকাম জেনারেট হইতো। তাহলে আমি ধরেন যে ওল্ড কারটা এটা ইউজফুল লাইফ, ধরেন যে এই ওল্ড কারটা আরো 2 বছর ইউজ করা যাবে, তাহলে 2 বছর কি পরিমাণ ইনকাম জেনারেট হইতো, ওটার প্রেজেন্ট ভ্যালুটাই হলো ভ্যালু ইন ইউজ। ধরে নিলাম ওল্ড কারের ইউজফুল লাইফ আর 2 ইয়ার্স আছে,
তার মানে 2 বছর আমি যদি উবারে দিই, এই উবার থেকে আমি কি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবো, এটার প্রেজেন্ট ভ্যালুটাই কি ভ্যালু নিউজ। রাবি বোঝা গেছে কিনা দেখেন। জি ভাইয়া বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন? জি জি ইনশাআল্লাহ। আর এগুলো শুনলে দেখবেন কি, যেহেতু আপনারা রেকর্ড করতেছেন, আবার যদি রিপিট শুনেন না দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন মেশিনের কস্ট আছে 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা কি আমার 3 বছর আগে সাঙ্ক কস্ট। আচ্ছা, যদি এরকম হয়, ধরেন বলে দিল যে সিমিলার কন্ডিশনে একটা অ্যাসেট বর্তমানে মূল্য হলো 1 লাখ টাকা। সিমিলার কন্ডিশনে একটা অ্যাসেট বর্তমান মূল্য কত? 1 লাখ টাকা। সিমিলার কন্ডিশনে একটা অ্যাসেট বর্তমান মূল্য হলো 1 লাখ টাকা। আচ্ছা, নেট রিয়ালাইজেবল ভ্যালু বললো যে পুরাতন অ্যাসেটটা আমি মার্কেটে বিক্রি করে 1,10,000 টাকা আদায় করতে পারবো। আচ্ছা, এবং এই অ্যাসেটটা আমি নতুন প্রজেক্টে ইউজ করতে যাচ্ছি। নতুন প্রজেক্টে আমি অ্যাসেটের কস্ট কত দেবো? ভ্যালু নিউজ দেয়া নাই, তা রিকভারেবল অ্যামাউন্ট কত? ভ্যালু নিউজ যেহেতু নাই, তাহলে রিকভারেবল অ্যামাউন্ট কত? রাবি 1,10,000 1,10,000। আর ডিপ্রাইভেবল ভ্যালু কত? লয়ার অফ ডিপ্রাইভেবল ভ্যালু 1 লাখ না? 1 লাখ। ডিপ্রাইভেবল ভ্যালু 1 লাখ। অর্থাৎ পুরাতন মেশিনটা যদি আমি নিউ প্রজেক্টে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে মেশিনের কস্ট কত দেবো? 1 লাখ। বোঝা গেছে কিনা? বুঝতে পারছেন কিনা? অর্থাৎ পুরাতন কোনো যদি মেশিন যদি আমি নতুন প্রজেক্টে ইউজ করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ডিপ্রাইভেবল ভ্যালু বের করতে হবে। বুঝতে পারছেন নাকি? দেখেন, রিপ্লাই বলে করা হয়। আজকে আবার বেশি জয়েন করলো কই থেকে? হোয়াইট কার? ও হোয়াইট লোকমান ভাই, ঠিক আছে। ও না, 9 জন, ঠিক আছে। আমি সহ 9 জন, ঠিক আছে। আচ্ছা, আমরা আগাই, হ্যাঁ সামনে আগাই। আচ্ছা, আমরা একটা দেখি, এই ম্যাথটা আমরা পারেন কিনা। এটা ম্যাথটা একটু দেখ না। আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আপনারা যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন না, যেমন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করি। অ্যাকাউন্টিং এ তো আমরা জানি যে প্রত্যেকবার একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকে, তাই না? অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রত্যেকবার একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকে, ঠিক আছে? আমাদের সেকেন্ড পার্টে 4টা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছিল, এখন মনে হয় আরো 2টা মনে হয় বাড়াইছে, 5টা বা 6টা। এখান থেকে 4টা থেকে 2টা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের পরীক্ষায় আসছে। আপনি বুঝতে পারছেন? এগুলো পাবো কোথায় এখন শর্ট টাইমে? এগুলো আমি দিয়ে দিব, অ্যাকাউন্টিং এরটা আমি দিয়ে দিব। অ্যাকাউন্টিং তাহলে এ আমরা মেল করতে মনে হয়, অ্যাকাউন্টিং এ আপনাদের সব মেল দিয়ে দিছি কিন্তু মোটামুটি। জি না, জি ওই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা বললেন না সেকেন্ড পার্ট থেকে, ওটাও আমরা দিয়ে যে দেওয়া চারটা আছে, করতে ওটা কোশ্চেন প্লাস সলিউশন দিয়ে দেওয়া আছে। তাই নাকি? হ্যাঁ, ওটা দিয়ে দেওয়া আছে, আপনি দেখেন। ওকে। আচ্ছা, এই জন্য বলতেছি কি, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল থেকেও কিন্তু এরকম দিতে পারে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল থেকেও কিন্তু দেওয়ার পসিবিলিটি আছে। হয়তো বা বড় ম্যাথ দিবে না, কিন্তু ছোট একটা ম্যাথ কিন্তু
বই থেকে হুবহু কপি করে কিন্তু আপনাদের দিয়ে দিতে পারে। বুঝা গেছে? দিতে পারে কিন্তু। আচ্ছা এই ম্যাটার দেখেন তো, হোয়াট ইজ দ্য লস অফ জো ইফ হিজ কার ইজ স্টোলেন, মানে কারটা যদি চুরি হয় তাহলে জোর লস কত হবে? আচ্ছা কারটা যদি চুরি হয় তাহলে জোর লস হবে ডিপ্রাইভাল ভ্যালুটা। অ্যানসার কিন্তু আমি বলে দিলাম, যদি কারটা চুরি হয় তাহলে জোর লস কত হবে? ডিপ্রাইভাল ভ্যালুটা। আচ্ছা দেখেন, জোস কার ইজ নট ইনসিওরড এগেইনস্ট থেফট, ইন্স্যুরেন্স করা নাই। আচ্ছা হি বট ইট 2 years ago ফর টাকা 2000 টাকা। আচ্ছা 2000 তো এটা তো ইউকে পাউন্ড না, 2000 পাউন্ড। এ সিমিলার ভেহিকল উড নাও কস্ট 1000 টাকা। এই 1000 টাকাটা কি? 1000 টাকাটা রিপ্লেসমেন্ট কস্ট। replacement cost. He believes that he would sell the vehicle 1000 after spending 100 on advertising. এই লাইন দ্বারা আমরা কি বুঝতেছি বলেন তো দেখি? He believes that he could sell the vehicle for 1000 after spending 100 on advertising. কি বুঝতেছি বলেন তো দেখি? ভাই এখানে 100 টাকা কি মডিফিকেশন কস্ট না? না 100 টাকা হলো কি মডিফিকেশন ট্রান্সপোর্টেশন কস্ট বা কস্ট অফ সেল। নেট রিয়ালাইজেবল মডিফিকেশন হলো কি আপনি যদি কোনো কিছু অ্যাড ট্যাগ করেন, মানে ধরেন গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি বিক্রি করতে পারবেন না, তো গাড়ির ক্ষেত্রে কি অনেক সময় কি করতে হয়? কালার করতে হয় না, বা একটু করতে হয়, মানে কোনো কিছু ভেঙে গেছে ওইটা আপনি ঠিক করে দিলেন, এগুলোকে বলে মডিফিকেশন কস্ট। আর ট্রান্সপোর্টেশন কস্ট বা কস্ট অফ সেলও বলে। হ্যাঁ অনেক ক্ষেত্রে মানে এনআরবি না, দেখবেন যে ক্যালকুলেশন অনেকগুলো আছে। আমি কি লিখছি? এনআরবি ইজ ইকুয়াল টু কি ফেয়ার মার্কেট ভ্যালু মাইনাস কি মডিফিকেশন কস্ট মাইনাস ট্রান্সপোর্টেশন কস্ট। আবার এনআরবি ইজ ইকুয়াল টু এরকমও আছে মডিফিকেশন কস্ট মাইনাস কস্ট অফ সেল, মানে বিক্রি করতে যদি কোনো খরচ হয়ে থাকে কস্ট অফ সেল লিখতে পারে। আচ্ছা 100 টাকা হলো কস্ট অফ সেল। তার মানে এনআরবি কত আমার? 900। নেট রিয়ালাইজেবল ভ্যালু বুঝা সঞ্জয় ভাই বুঝা গেছে কিনা? 900 জি ভাই 900 আপনি জাস্ট লিখবেন এনআরবি কি 1000 মাইনাস 100 900। আচ্ছা the vehicle has 2 years life remaining and over this period he believes that it will save his taxi fare with a present bill of 800. এটা 2 years life ছিল এবং over this period he believes it will save him taxi fare with a present bill of 800. এই 800 টাকাটা কি? 800 টাকাটা এটা হচ্ছে ভাইয়া ভ্যালু ইন ইউজ। 800 টাকাটা ভ্যালু। আমরা যদি এখানে পিক করি তাহলে চলে আসে না, খেয়াল করে দেখেন তো ভ্যালু নিউজ কত? 800। আমরা যদি ইনফরমেশন পিক করি চলে আসে কিনা দেখেন ভ্যালু নিউজ কত? 800। আচ্ছা নেট রিয়ালাইজেবল ভ্যালু কত? 900। আচ্ছা নেট রিয়ালাইজেবল ভ্যালু 900, তো রিকভারেবল অ্যামাউন্ট কত? 900। আর রিপ্লেসমেন্ট কস্ট কত? রিকভারেবল অ্যামাউন্ট তো হায়ার অফ, তাহলে রিকভারেবল অ্যামাউন্ট হলো 900। আচ্ছা আর রিপ্লেসমেন্ট কস্ট কত? 1000। তার মানে ডিপ্রাইভেবল ভ্যালু কত? ডিপ্রাইভেবল ভ্যালু লোয়ার অফ না, তার মানে ডিপ্রাইভেবল ভ্যালু কত হবে? 900 হবে ভাইয়া। 900। দেখেন কি বলছে, 900 ইজ দ্য ডিপ্রাইভেবল ভ্যালু। বুঝা গেছে অ্যানসারটা? বুঝা গেছে? ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন গুলো ফেস করতে পারে। এটা তো কার বলছো? যদি মেশিন বলতো যে আপনি একটা মেশিন ইউজ করতে যাচ্ছেন, একটা ওল্ড মেশিন ইউজ করতে যাচ্ছেন, যে মেশিনটা 2000 টাকা দিয়ে কিনা হয়েছে, যেটা রিপ্লেসমেন্ট কস্ট আপনার 1000 টাকা, যেটার আপনি কি যেটা বিক্রি করে আপনি 900 টাকা পাবেন, যেটার ভ্যালু ইন ইউজ 800 টাকা। নিউ প্রজেক্টের জন্য এই নতুন মেশিনের কস্ট কত হবে? ক্লিয়ার কিনা? পারা যেত না? নিউ নতুন প্রজেক্টের জন্য আমরা কস্ট কত ধরতাম? 900 টাকা থেকে। আচ্ছা ম্যাটেরিয়াল, হ্যাঁ
এক একটা জিনিস এক একটা বই থেকে নেওয়া। যেমন এই টপিকটা নেওয়া হয়েছে, আমি আপনাদের বলি, সেকেন্ড পার্টের বই থেকে। আবার এই টপিকটা নিয়ে হয়েছে পিএম এর বই থেকে, পারফরম্যান্স ম্যানেজমেন্ট বই থেকে। মানে সবগুলো যে একটা বই থেকে এরকম না কিন্তু, বুঝতে পারছেন? মানে আমার ম্যাটেরিয়াল গুলো দেখবেন যে কি বিভিন্ন বই থেকে পিক করা, কিন্তু যে যে জিনিসটা যেখানে ভালো ওইখান থেকে পিক করা হয়েছে। আচ্ছা, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলিভেন্ট ক্যাশ ফ্লো কি হবে? ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলিভেন্ট ক্যাশ ফ্লো কি হবে? আমি একটা নতুন প্রজেক্ট নিতে যাচ্ছি এবং নতুন প্রজেক্টের মাধ্যমে আমি নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি। একটা নতুন প্রজেক্টের মাধ্যমে নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি। এবং যারা ধরেন যে প্রজেক্ট বেস কাজ করে না, যারা ধরেন যে প্রজেক্ট বেস কাজ করে, গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করে, প্রজেক্ট বেস কাজ করে, তাদেরকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আপনাকে কিন্তু কোটেশন করতে হয় যে আপনি যে একটা প্রজেক্ট নিতে যাচ্ছেন, এই প্রজেক্টের জন্য কত টাকায় নিতে যাচ্ছে, কোটেশন করতে হয়। কারণ আপনি যদি কম কোটেশন করেন তখন কি হবে? আপনাকে কি করবে? আপনার কাছ থেকে বিভিন্ন যেন আমাদের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ফার্ম থেকে আমাদের কাছে কোটেশন চায়, বুঝতে পারছেন? আমাদের কাছে কোটেশন চাই যে তারা একটা নতুন প্রজেক্ট নিতে যাচ্ছে, এই প্রজেক্টের ক্ষেত্রে ধরেন যে এরকমই, ধরেন যে অ্যাজ এন সাপ্লাই হিসেবে আপনি কাজ করেন, নতুন একটা প্রজেক্টে আপনি কি করতে যাচ্ছেন? গুড সাপ্লাই দিতে যাচ্ছেন। যেমন 5 ইয়ার্স এর জন্য একটা কন্ট্রাক্ট আছে, আপনি এখানে কি করলেন? টেন্ডারে পার্টিসিপেট করলেন। আপনি কিন্তু জানেন যে এই প্রজেক্টের জন্য কি পরিমাণ কস্ট ইনকাম হবে, কারণ ওরা আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেয় যে আমার এই পরিমাণ প্রোডাক্ট লাগবে, মানে ইয়ারলি এই পরিমাণ প্রোডাক্ট লাগবে, তুমি আমাকে এই পরিমাণ প্রোডাক্ট দিবা এবং এটার জন্য তুমি কত টাকা চার্জ করবা, এরকম একটা আপনাকে দিক নির্দেশনা দিয়েই দেয়। এরকমও বলতে পারে যে তুমি আমার একটা প্ল্যান এস্টাবলিশ করে দিবা, এটার জন্য তুমি কত টাকা চার্জ করবা। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট। কনস্ট্রাকশন ওয়ার্ক গুলো কিন্তু কি আপনার প্রজেক্টের মধ্যে আসবে, আপনার এটা প্রজেক্টের মধ্যে আসবে, সেক্ষেত্রে আপনাকে কস্টটা কি করতে হবে? রিলায়েবলি ফোরকাস্ট করতে হবে না? যেমন এরকমও ম্যাথ আছে, যেমন আপনি দেখবেন পাবেন ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি আমাকে কি করবা, একটা প্ল্যান এস্টাবলিশ করে দিবে, এর জন্য আমি তোমাকে এই পরিমাণ টাকা দিব, এবং এটার জন্য আপনি কত টাকা চার্জ করবেন, এগুলো কিন্তু আমাদের কাজ, বুঝা গেছে? এগুলো আমাদের কি কাজ। আচ্ছা দেখেন, আমরা টপিকে চলে আসি। দেখেন ম্যাটেরিয়াল, এখানে আলোচনা করতেছি ম্যাটেরিয়ালের জন্য আপনার রিলিভেন্ট ক্যাশ ফ্লো কি হবে। দেখেন ম্যাটেরিয়াল এখানে আবার বলছেন ইন স্টক, আউট অফ স্টক। অর্থাৎ আপনি নতুন প্রজেক্টের জন্য যে পরিমাণ র মেটেরিয়াল লাগবে, এই র মেটেরিয়াল যদি কি স্টকে না থাকে তাহলে আপনাকে কিনতে হবে না? যদি র মেটেরিয়াল গুলো স্টকে না থাকে সেক্ষেত্রে তো আপনাকে কিনতে হবে। আর সেই ক্ষেত্রে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলিভেন্ট কস্ট কি হবে? আপনি যে মূল্যে কিনবেন ওই মূল্যটাই কি হবে? ম্যাটেরিয়াল রিলিভেন্ট কস্ট। দেখেন ম্যাটেরিয়াল আউট অফ স্টক, রিলিভেন্ট কস্ট কি? কারেন্ট পারচেজ প্রাইস। বুঝা গেছে? এটা দেখবেন আমরা ম্যাথ পাবো, এটা আমরা জাস্ট পড়ে যাই, দেখবেন কি এই ধরনের ম্যাথ পাবো যে ম্যাটেরিয়াল যদি আউট অফ স্টক হয়, যে আপনি একটা নতুন একটা প্রজেক্ট নিতে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে যদি আউট অফ স্টক হয় তাহলে রিলিভেন্ট কস্ট কি হবে? কারেন্ট পারচেজ প্রাইস। আচ্ছা যদি ইন স্টক হয় তাহলে দেখতে হবে ইন স্টকের ক্ষেত্রে বলতেছে ইন রেগুলার ইউজ এন্ড উইল বি রিপ্লেসড। ইন স্টক বলতে বোঝাচ্ছে কি যে আপনি নতুন প্রজেক্ট নিতে যাচ্ছেন, নতুন প্রজেক্টের জন্য যে পরিমাণ র মেটেরিয়াল লাগবে এগুলো আপনার স্টকে আছে, কিন্তু র মেটেরিয়াল গুলো আর একটা প্রজেক্টে ইউজ হচ্ছে, এবং ওই প্রজেক্টেও আপনার র মেটেরিয়াল লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নতুন প্রজেক্টের জন্য কি করতে হবে? কিনতে হবে না? রাবি বুঝা গেছে কিনা দেখেন।
জি ভাইয়া। না বুঝলে কিন্তু বললেন, এই টপিক গুলো কিন্তু কঠিন, আপনি একটু বলছে কিন্তু না বুঝে গেলে বললেন। আবার কনসেপ্টে গ্যাপ থাকলে কিন্তু ধরেন যে শুধু এই পার্ট না, পরের পার্টে আপনি ধরা খাবেন। কারণ গ্যাপ থাকলে কিন্তু আপনি ম্যাথই দাঁড় করাইতে পারবেন না, টাফ হয়ে যাবে, ভুল হবে। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলছে আউট অফ স্টক হলে আমাকে ম্যাটেরিয়ালটা পারচেজ করতে হবে, আর ইন স্টক হলে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে এটা রেগুলার ইউজ হচ্ছে কিনা এবং অন্য প্রজেক্টে ইউজ হচ্ছে কিনা। যদি অন্য প্রজেক্টে ইউজ হয় তাহলে সেক্ষেত্রে তো আমাকে কিনতেই হবে। স্টকে থাকে তো আমার লাভ নাই, লাভ আছে, কারণ সেক্ষেত্রে তো আমাকে কিনতেই হবে। আচ্ছা, উইল নট বি রিপ্লেসড, এগুলো কি রিপ্লেসড হবে না বা অন্য প্রজেক্টে ইউজ হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে কি করতে হবে, আচ্ছা রিলিভেন্ট কস্ট হলো অপরচুনিটি কস্ট। আচ্ছা, অপরচুনিটি কস্ট বলতে বোঝাচ্ছে কি, যে ধরেন যে নতুন প্রজেক্টের জন্য আমার যে পরিমাণ র মেটেরিয়াল লাগবে, এই পরিমাণ কিছু র মেটেরিয়াল আমার কি আছে, এই র মেটেরিয়াল গুলো ইউজ হবে না। তার মানে আপনি কি করবেন, এই যেগুলো এক্সিস্টিং র মেটেরিয়াল আছে এদের আপনাকে প্রজেক্ট ইউজ করতে হবে, অথবা আপনার হাতে অপশন কি, এদের আপনাকে মার্কেটে বিক্রি করে দিতে হবে। বুঝা গেছে কিনা? ধরেন আমার কাছে কিছু র মেটেরিয়াল আছে, এই র মেটেরিয়ালটা আমি অন্য কোথাও ইউজ করব না, আমার কাছে অপশন আছে দুইটা, এদের আমাকে নতুন প্রজেক্টে ইউজ করতে হবে অথবা এদের আমাকে মার্কেটে বিক্রি করতে হবে। যদি নতুন প্রজেক্টে ইউজ করেন তাহলে র মেটেরিয়ালের রিলেভেন্ট ক্যাশ ফ্লো কি হবে? যদি নিউ প্রজেক্ট ইউজ করেন তাহলে র মেটেরিয়াল রিলেভেন্ট ক্যাশ ফ্লো কি হবে সঞ্জয় ভাই? ভ্যালু ইন ইউজ হবে না? বুঝি নাই, বলেন। এটা কি ভ্যালু ইন ইউজ হবে তখন? না না, ভ্যালু ইন ইউজ না। আপনার কাছে তো অপশন দুইটা, খেয়াল করে দেখেন। আপনার কাছে র মেটেরিয়াল আছে কিন্তু এই র মেটেরিয়াল ইউজটা না, তাই আপনি এদের কি করতে পারেন, র মেটেরিয়াল কি করতে পারেন, মার্কেটে কম দামে বিক্রি করতে পারেন অথবা নতুন প্রজেক্ট ইউজ করতে পারেন। আপনি মার্কেটে কম দামে বিক্রি করতে পারেন অথবা নতুন প্রজেক্টে কি করতে পারেন, ইউজ করতে পারেন। তার মানে আমি যদি নিউ প্রজেক্ট ইউজ করি সেক্ষেত্রে এক্সিস্টিং র মেটেরিয়ালের জন্য রিলেভেন্ট কস্ট কি হবে, আর মার্কেটে বিক্রি করলে যে পরিমাণ টাকা পাইতেন ওই টাকাটা রিলেভেন্ট কি হবে। দেখেন তাই বলছে লস স্কেপ বিল অর লস কন্ট্রিবিউশন ইফ ইফ ইউজ মেটেরিয়াল। আচ্ছা, লস স্কেপ বিল অর লস কন্ট্রিবিউশন, লস কন্ট্রিবিউশনটা যেটা আপনি বলছেন ভ্যালু ইন ইউজ, লস স্কেপ বিলটাতে বোঝা গেছে তাই না? জি ভাইয়া। বুঝতে পারছেন কিনা? আচ্ছা আচ্ছা, ইজ দেয়ার অ্যান অল্টারনেটিভ ইউজ ফর র মেটেরিয়াল? এখন অনেক সময় এরকম হয় যে নতুন প্রজেক্টের জন্য যে র মেটেরিয়াল লাগবে এই র মেটেরিয়ালটা মার্কেটে অ্যাভেলেবল না, কিন্তু আপনার কি কিছু র মেটেরিয়াল আছে, এই র মেটেরিয়াল গুলো অন্য জায়গায় ইউজ হচ্ছে। এখন নিউ প্রজেক্ট নিতে হলে আপনাকে কি করতে হবে, থিঙ্ক করে দেখেন তো। এক্সিস্টিং র মেটেরিয়াল ইউজ করতে হবে না? আবার বলি, আপনার নতুন প্রজেক্টের জন্য যে পরিমাণ র মেটেরিয়াল দরকার বা যে র মেটেরিয়াল দরকার এই র মেটেরিয়ালটা মার্কেটে অ্যাভেলেবল নাই, কিন্তু আপনার কি আছে, বিজনেসে কিছু র মেটেরিয়াল আছে এবং ওই র মেটেরিয়াল গুলো বিজনেসে ইউজ হচ্ছে। এখন একটা জিনিস থিঙ্ক করেন, আমি যদি এক্সিস্টিং র মেটেরিয়াল যদি নতুন প্রজেক্টে ইউজ করি, দেখেন এক্সিস্টিং র মেটেরিয়াল কিন্তু আমি এক্সিস্টিং প্রজেক্ট ইউজ করতে পারতাম, কিন্তু আমি যদি নতুন প্রজেক্টে ইউজ করি তাহলে আমি কি হারাচ্ছি। আচ্ছা, এক্সিস্টিং র মেটেরিয়াল যদি এক্সিস্টিং প্রজেক্টে ইউজ করতাম তাহলে সেখানে আমি একটা কন্ট্রিবিউশন জেনারেট করতে পারতাম না? জি ভাইয়া। কন্ট্রিবিউশন জেনারেট করতে পারতাম, আমি একটা কন্ট্রিবিউশন জেনারেট করতে পারতাম। ঠিক আছে, এখন এক্সিস্টিং প্রজেক্টে যদি ইউজ না করে যদি নতুন প্রজেক্টে ইউজ করি সেক্ষেত্রে রিলেভেন্ট কস্ট বলছে যে আপনি ম্যাটেরিয়ালের কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন। বুঝা গেছে কিনা? রিলেভেন্ট কস্ট কি হবে, যে ম্যাটেরিয়ালের কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন। দেখেন এই জন্য বলছে লস স্কেপ বিল অর লস কন্ট্রিবিউশন ইফ ম্যাটেরিয়াল হিয়ার ইনস্টেড অফ এলসওয়্যার। বুঝা গেছে কিনা? দেখেন বুঝতে পারছেন বিষয়গুলো? আপনি হ্যাঁ ভাইয়া, লোকমান ভাই মিজানুর রহমান নতুন, প্লিজ। আমি মিজানুর রহমান নতুন জয়েন করছি আজকে, তো আমি শেষের দিকে কি পি লেভেল P9 নাকি? আচ্ছা একটু বলি,
এই বইটা হলো কি কম্বাইন করা হয়েছে কি যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্লিকেশন লেভেলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে কম্বাইন করা। আর আপনাদের যে এসএসসি এর একটা বই সাজেস্ট করা হয়েছে না, পারফরম্যান্স ম্যানেজমেন্টে দেখবেন রিলেভেন্ট কস্টিং নামে একটা চ্যাপ্টার আছে, ওইখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে এখানে। পারফরম্যান্স ম্যানেজমেন্ট, হ্যাঁ, রিলেভেন্ট কস্টিং নামে একটা চ্যাপ্টার আছে, বুঝা গেছে কিনা? মানে দুইটা কম্বাইন করে করা হয়েছে না, দুইটা কম্বাইন করে। ইমরান ভাই রিলেভেন্ট কস্ট চ্যাপ্টার 8 এ আছে যেটা পিএমএন কি এইটা আছে তাই না? পিএমএ চ্যাপ্টার 8 রিলেভেন্ট কস্টিং লেখা। জি জি জি, ওইটাই বের, ঠিক আছে, ওইটা পড়তে পারো। এই জিনিসগুলো না আরো ক্লিয়ার হবেন কি, আমি তো বলে গেছি না, আপনারা যখন ম্যাথে যাবেন না দেখবেন ইজি ক্লিয়ার হবে। কারণ আমার কথাগুলো যদি শুনে রাখেন দেখবেন যে আবার যখন রিপিট করবেন তখন দেখবেন যে ক্লিয়ার হবে। আচ্ছা, লেবারের ক্ষেত্রে দেখেন, লেবারের ক্ষেত্রে কি বলছে, যদি এই ম্যাথটা করলে পারি দেখবেন যে আমরা অনেক ক্লিয়ার হবো। যে এখানে একটা আইকিউ আছে না, একটু পরে আমরা ম্যাথ করবো। আচ্ছা, লেবারের ক্ষেত্রে দেখেন স্পেয়ার ক্যাপাসিটি, ফুল ক্যাপাসিটি, এই দুটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে কিনা? স্পেয়ার ক্যাপাসিটি, ফুল ক্যাপাসিটি। যেমন বাইরের কান্ট্রিতে হলো কি যে কন্ট্রাক্ট গুলো হয় কি মানে লেবারের যে কন্ট্রাক্ট গুলো এগুলো কিন্তু আওয়ার বেসিস কন্ট্রাক্ট হয়। লেবারের যে কন্ট্রাক্ট গুলো আওয়ার বেসিস হয়। ইভেন আপনার স্যালারিটা ডিপেন্ড করতে পারে কিন্তু আওয়ারের উপরে বেস করে। ইভেন আপনার স্যালারিটা ডিপেন্ড করতে পারে কি আওয়ারের উপরে বেস করে। যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তখন আপনার সাথে একটা কমিটমেন্ট করা হয়েছে যে তুমি মান্থলি 200 আওয়ার্স তোমাকে ওয়ার্ক করতে হবে। আমাদের কত আসে যদি 8 ঘন্টা করে কাজ করি? 3/24, তাই না? পার ডে যদি কাজ করি 8 ঘন্টা করে 3/24 না? জি ভাইয়া। 3/24 আসে। তার মধ্যে তো গফ ডে আছে, হলিডে আছে। আচ্ছা, আমরা আরো কম করে দিই, ধরেন যে 180 আওয়ারের কন্ট্রাক্ট হয়েছে। তার মানে দেখেন ওদের নিয়মটা গুলো কি, ওদের নিয়মগুলো কিন্তু মান্থলি বেসিস না, আপনার আওয়ার বেসিস কন্ট্রাক্ট, আওয়ার বেসিস কন্ট্রাক্ট। মানে আপনাকে যে মান্থলি স্যালারিটা দেওয়া হবে বেসড অন কি আওয়ার। আপনাকে বলে দিল যে তুমি তোমাকে প্রতি মাসে 180 আওয়ার্স কাজ করতে হবে, 180 আওয়ার্স। এটা তুমি অ্যাডজাস্ট করে নিবে। তুমি কোনোদিন 5 আওয়ার্স কাজ করো, কোনোদিন 6 আওয়ার্স কাজ করো, কিন্তু তোমাকে 180 আওয়ার্স কাজ করতে হবে। বুঝা গেছে কিনা? তারপরে আওয়ার বেসিস। আচ্ছা দেখেন, দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, একটা স্পেয়ার ক্যাপাসিটি, একটা ফুল ক্যাপাসিটি। স্পেয়ার ক্যাপাসিটি যেটা ধরেন আপনাকে এক মান্থে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যে 180 আওয়ার্স এর জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, 180 আওয়ার্স আপনার সাথে নেগোসিয়েশন হয়েছে। আচ্ছা, আমার এক্সিস্টিং প্রজেক্টে দেখা যাচ্ছে কি আপনি 150 আওয়ার্স কাজ করলেই চলে, 150 আওয়ার্স আপনি কাজ করলেই চলে, আর 30 আওয়ার্স কি থাকে? স্পেয়ার ক্যাপাসিটি বা আইডল ক্যাপাসিটি থাকে না? জি ভাইয়া। স্পেয়ার ক্যাপাসিটি বা আইডল ক্যাপাসিটি থাকে। আমি যদি এই 30 আওয়ার্সটা নিউ প্রজেক্টে ইউজ করি সেক্ষেত্রে কি আপনাকে কোনো কিছু পে করতে হবে কিনা? করতে হবে না কিন্তু, তাই না? আমি যদি 30 আওয়ার্সটা নিউ প্রজেক্টে ইউজ করি সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো কিছু পে করতে হবে না। এই জন্য স্পেয়ার ক্যাপাসিটি ক্ষেত্রে বলছে রিলিভেন্ট কস্ট হলো নি। বুঝা গেছে কিনা? এটা স্পেয়ার ক্যাপাসিটি বা আইডল ক্যাপাসিটি। স্পেয়ার ক্যাপাসিটি বা আইডল ক্যাপাসিটি ক্ষেত্রে বলছে রিলিভেন্ট কস্ট হলো কি নীল। রোকমান ভাই বোঝা যাচ্ছে? সঞ্জয় ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ফুল ক্যাপাসিটি মানে কি? ফুল ক্যাপাসিটি হলো কি আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে কি 180 আওয়ার্স না? 180 আওয়ার্স এর কন্ট্রাক্ট হয়েছে। এক্সিস্টিং প্রজেক্টে কিন্তু এক্সিস্টিং প্রজেক্টে আপনি মানে আমার পুরো আওয়ারটাই লাগে এক্সিস্টিং প্রজেক্টের জন্য। এখন নিউ প্রজেক্টের জন্য আমাকে কি করতে হবে তাহলে? যদি আমি স্কিল ম্যান পাওয়ার ইউজ করতে চাই নিউ প্রজেক্টের জন্য তাহলে আমাকে কি করতে হবে? হায়ার করতে হবে না নতুন করে? জি ভাইয়া। তাহলে দেখেন তাই বলছে ফুল ক্যাপাসিটি বলছে ক্যান হায়ার মোর লেবার দ্যাট ইজ টেক অন এক্সট্রা স্টাফ অর পে ওভার টাইম। মানে এক্সিস্টিং স্টাফকে যদি আমি বাড়তি কাজ করাই, যেটা আওয়ার বেসিস কন্ট্রাক্ট, যদি বাড়তি কাজ করাই তাহলে আমাকে কি করতে হবে? ওভার টাইম দিতে হবে না? ওভার টাইম দিবে। এবং ওভার টাইমটা কিন্তু আমাদের কান্ট্রিতেও ইন্ট্রোডিউস আছে। আপনি গার্মেন্ট গুলো দেখবেন যে
যদি কাজ করতে চান ওভার টাইম আছে, গার্মেন্টস না, আপনি অর্গানাইজেশন গুলোতে ওভার টাইমে, অনেক অর্গানাইজেশন ওভার টাইমের প্রভিশন চালু আছে। যদি AR এর বেশি উপরে যদি বেশি কাজ করে তাহলে সেক্ষেত্রে ওভার টাইম, সেক্ষেত্রে আপনি ওভার টাইম ক্লেম করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা আছে। আচ্ছা, can hire more labor that is takes on extra staff or pay overtime. আচ্ছা, cannot hire more labor, আপনি যে ধরনের স্কিল লেবার দরকার এই ধরনের স্কিল লেবার আপনি হায়ার করতে পারতেছেন না, তাহলে কি করবেন? তাহলে আমাকে এক্সিস্টিং প্রজেক্ট থেকে নিতে হবে না? একটা এক্সাম্পল দিই, ধরেন আমার 5 জন স্টাফ আছে, খেয়াল করে দেখেন আমার 5 জন স্টাফ আছে, আমি 5 জন স্টাফকে প্রতি মাসে 1 লাখ টাকা করে স্যালারি পে করি, যেমন 5 জন স্টাফ, এবং ওরা আমাকে 1.5 লাখ টাকা করে রেভিনিউ দেয়। মানে ওদেরকে আমি 1 লাখ টাকা করে স্যালারি পে করি, কিন্তু ওদের দ্বারা আমি কি করতে পারি? 1.5 লাখ টাকা রেভিনিউ জেনারেট করতে পারি, 1.5 লাখ টাকা করে রেভিনিউ জেনারেট করতে পারি। তার মানে ওরা কন্ট্রিবিউট করতেছে কত আমাকে? 50,000 টাকা, জি ভাইয়া 50,000 টাকা 50,000 কন্ট্রিবিউট করতেছে। জি আচ্ছা, এখন আমি আরেকটা কাজের অফার পাইছি যেখান থেকে আমি 2 লাখ টাকা পাবো, যেখান থেকে আমি 2 লাখ টাকা পাবো, খেয়াল করেন, যেখান থেকে আমি ধরেন যে প্রত্যেক স্টাফের জন্য 2 লাখ টাকা করে পাবো। ঠিক আছে, এখন আমি যদি আমার এক্সিস্টিং কাজ থেকে যদি আমি কোনো লেবারকে যদি সরাই নিই, তাহলে নতুন কাজের জন্য আমি লেবার কস্ট কত ধরবো? আমি কি 1 লাখ টাকা ধরবো নাকি 1.5 লাখ টাকা ধরবো? সেক্ষেত্রে কিন্তু কস্ট আমাকে 1.5 লাখ টাকা কনসিডার করতে হবে। সেক্ষেত্রে কস্ট আমাকে কি করতে হবে? 1.5 লাখ টাকা কনসিডার করতে হবে। আচ্ছা, যদি এরকম হয় যে কোন ক্লায়েন্ট আপনাকে একটা অফার দিচ্ছে, দেখেন আমার 5 জন স্টাফ আছে, তারা প্রতি মাসে আমাকে কি করে 1.5 লাখ টাকা করে ইনকাম দিচ্ছে। মানে ওদেরকে যেখানে আমি অ্যাপয়েন্টমেন্ট করছি ওদেরকে আমি 1 লাখ টাকা পে করি, কিন্তু যেখানে অ্যাপয়েন্টমেন্ট দিছি মানে ওদেরকে যেখানে টাস্ক দিছি ওইখান থেকে আমাকে আবার 1.5 লাখ টাকা করে দেয় পার স্টাফ। আপনাকে কি নতুন একটা কাজের অফার আসছে 1,40,000, আপনি কি নিবেন এই কাজটা? না ভাইয়া নিব না। নিবেন না, কারণ আপনার তো স্কিল লেবার নাই। এবং যদি আমার এরকম হতো যে না আমি বাইরে থেকে রিক্রুট করতে পারতেছি সেক্ষেত্রে আপনি কনসিডার করতেন, কিন্তু এখানে কি বলছে? ক্যানট হায়ার মোর লেবার বা ক্যানট হায়ার মোর স্কিল লেবার, আপনি স্কিল লেবার আর হায়ার করতে পারবেন না। অনেক সময় কিন্তু কনস্ট্যান্ট থাকে, অনেক সময় দেখবেন কি মার্কেটে কনস্ট্যান্ট থাকে, মার্কেট কনস্ট্যান্ট থাকে। তার মানে 1,40,000 কিন্তু আমার জন্য কি হবে না? ভায়াবল হবে না। ভায়াবল হবে, আমার তো লস হবে আরো। ঠিক আছে, যদি 2 লাখ অফার করে সেক্ষেত্রে আমার জন্য কি হবে? 50,000 টাকা আমার জন্য কি হবে? প্রফিট হবে, তাই না? 50,000 টাকা আমার জন্য প্রফিট হবে যদি 2 লাখ অফার করে। আর নতুন প্রজেক্টের ক্ষেত্রে যদি 2 লাখ অফার করে সেক্ষেত্রে আমার কস্ট কত হবে? সেক্ষেত্রে আমার ইভালুয়েশনের জন্য কস্ট ধরতে হবে 1.5 লাখ টাকা। এই যে আমি কস্ট বাড়ায় ধরতেছি বা কমায় ধরতেছি কি জন্য? ইভালুয়েট করার জন্য, ইভালুয়েশনের জন্য, ইভালুয়েটের জন্য। আমি যখন পিএল করব তখন অ্যাকচুয়াল কস্টটাকে কনসিডার করব, কিন্তু ডিসিশন যখন নিব তখন আমি কি করব? বাড়ায়া কমায়া কনসিডার করব। এবং বাড়ায়া কমায়া কিভাবে কনসিডার করব? ওই রিলেভেন্ট ক্যাশ ফ্লোর উপরে বেস করে আমি বাড়াবো কমাবো। বুঝা গেছে কিনা? তাহলে ক্যান নট হায়ার মোর লেবার, এক্ষেত্রে আমার রিলেভেন্ট ক্যাশ ফ্লো কি হবে? এক্ষেত্রে রিলেভেন্ট ক্যাশ হবে লেবার কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন। বুঝা গেছে কিনা? ক্যান নট হায়ার মোর লেবার, এক্ষেত্রে আমার রিলেভেন্ট ক্যাশ ফ্লো কি হবে? লেবার কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন। দেখেন বুঝতে পারছেন কিনা? আপনি বুঝতে পারছেন এটা? জি ভাইয়া বুঝতে পারছি। এটা কিন্তু ইজি, আপনি খেয়াল করে দেখেন, যদি মানে কনসেপ্ট ক্লিয়ার হন না তাহলে দেখেন কনসেপ্টটা কিন্তু ইজি, এরকম কমপ্লেক্স কিছু না, ইজি কিন্তু লেবার এটা খুবই ইজি। যদি স্পেয়ার ক্যাপাসিটি থাকে, যে আইডল টাইম থাকে, যেন আমি বললাম যে 180 আওয়ার্স আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে কিন্তু আমি দেখতেছি যে 150 আওয়ার্স কাজ করলেই চলে এক্সিস্টিং প্রজেক্টে, তার মানে 30 আওয়ার্স আমি কি করব?
30 আওয়ার্স আমি আপনাকে বলবো না যে আপনি নিউ প্রজেক্টে টাইম দেন 30 আওয়ার্স এর জন্য। জি ভাইয়া, সেক্ষেত্রে আমি 30 আওয়ার্স এর জন্য এই নতুন প্রজেক্টে কত টাকা চার্জ করব? চার্জ করবো। করব না, নীল জি ভাইয়া, নীল না। আর যদি ফুল ক্যাপাসিটি হয় তাহলে আমাকে কি করতে হবে? যদি হায়ার করা পসিবল হয় আমি মার্কেট থেকে হায়ার করব। আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে রিলেভেন্ট ক্যাশ ফ্লো কি হবে? যে লেবার কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন, লেবার কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন। অনেক সময় দেখবেন আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমি যে প্রজেক্টটা নিতে যাচ্ছি, প্রজেক্টের বেশ কিছু কাজ আমি করছি, যে আমি যে প্রজেক্টটা নিতে যাচ্ছি এই প্রজেক্টের ক্ষেত্রে আমার কস্ট কি পরিমাণ ইনকাম হয়, এবং অনেক সময় বলে দেয় যে তোমাকে এই নতুন কন্ট্রাক্টের জন্য আমি তোমাকে এই পরিমাণ টাকা দেব, নিউ কন্ট্রাক্টের জন্য অনেক সময় আমাকে বলে দেয় যে তোমাকে নতুন কন্ট্রাক্টের জন্য আমি কি করবো, এই পরিমাণ টাকা দিব। ঠিক আছে, তো ওটা আমার জন্য ভায়াবল হবে কিনা এটা আমাকে দেখতে হবে না? এই জিনিসটাও কিন্তু আমাকে ক্যালকুলেশন করে দেখতে হয়। যে ও তো আমাকে বলে দিলে 1 লাখ টাকা দিবে, কিন্তু আমার এই ক্ষেত্রে কস্ট কত ইনকাম হবে। যদি আমরা দেখি যে ক্যালকুলেশন করে যদি দেখি, কারণ এখানে তো অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার টাইম দেবে, আমার স্টাফদের টাইম দেবে, সবকিছু কনসিডার করে যদি দেখি যে না ক্যালকুলেশন করে যদি আর বেসিসে একটা কস্ট ক্যালকুলেশন করে দেখি যে 1 লাখের উপরে আসে, সেক্ষেত্রে কি আমি নিব না। কিন্তু যেমন আমি প্র্যাকটিক্যাল একটা বলি, যেটা আমার যেমন কিছুদিন আগে মানে আমাদের বেশ কিছু কাজ আসছিল, মানে ছোট ছোট কিছু ক্লায়েন্টের কাজ আসছিল, কিন্তু ওটা আমাদের জন্য ভায়াবল হইতো না, কারণ এখানে আমাদের হিউজ টাইম দিতে হতো। অ্যামাউন্ট কম, যদি অ্যামাউন্ট বেশি হলে আমরা নিতাম। অ্যামাউন্ট কম মানে যেটা আমাদের জন্য মানে হিউজ টাইম দিতে হইতো, হিউজ টাইম, দ্য টাইম একটা ফ্যাক্ট, যেহেতু অ্যামাউন্টও কম টাইমও ফ্যাক্ট, এই জন্য পরে আমাদেরকে আমরা না করে দিতে হয়েছে যে না আমরা এই কাজটা আমাদের জন্য টাইম যাবে, কারণ যে রেট বলছে এই রেটে অ্যাকচুয়ালি পসিবল না। প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়, অর্থাৎ যে আপনাকে কন্ট্রাক্টটা দিতে যাচ্ছে সে তো আপনাকে প্রাইস বলে দিচ্ছে যে তুমি এই প্রাইসের মধ্যে তুমি আমাকে এই প্রোডাক্টটা ডেলিভারি দিবা, বলে দিচ্ছে না এই প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটা ডেলিভারি দিবা। তো আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই প্রাইসের মধ্যে পসিবল কিনা, এবং ও যে কোয়ালিটি চাচ্ছে ও কিন্তু আমাকে বলেও দেয় যে আমাকে এই কোয়ালিটি দিতে হবে বা এই ডিজাইনে দিতে হবে। তো ওগুলো আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমার জন্য এটা কিনা। যেমন এখানে দেখবেন যে IQ 7 একটা আইকিউ আছে, এই ধরনের আইকিউ আছে। এরপরের আইকিউটা যায়, আমরা আইকিউ এ চলে যাই। এটা ইউটিউব কোশ্চেন। আচ্ছা, IQ 7 এটা আপনাদের সেকেন্ড পার্ট বই থেকে নেওয়া, হ্যাঁ IQ 7। আচ্ছা, এই IQ 7টা মানে এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে রিলেভেন্ট কস্টিং এর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দেখেন IQ 7 এটা হলো রিলেভেন্ট কস্টিং এর কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে আমরা যে রিলেভেন্ট কস্ট করে আসলাম রিলেভেন্ট কস্টের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। IQ 7, তারপরে দেখেন সেল টেস্ট 27 খুব ভালো একটা ম্যাথ রিলেভেন্ট কস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সেল টেস্ট 30 রিলেভেন্ট কস্ট, দেখছেন অনেকগুলো ম্যাথ, তাই না? রিলেভেন্ট কস্টে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, তাই না? দেখেন সেল টেস্ট 33, এগুলো একটু বড় কিন্তু দেখবেন যে কঠিন না, এত কঠিন ম্যাথ না। আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু পড়ে যাই, হ্যাঁ দেখি এটা কি বলছে, আপনারা ধরতে পারেন কিনা। হ্যাঁ, আমরা যে রিলেভেন্ট কস্ট নিয়ে আলোচনা করলাম আমরা ধরতে পারলাম কিনা। আচ্ছা দেখেন, রিসার্চ প্রজেক্ট হুইচ টু ডেট, আচ্ছা রিকোয়ারমেন্ট কি চাইছে, আমরা ম্যাথ করার ক্ষেত্রে ম্যাথের রিকোয়ারমেন্ট করব। অ্যাডভাইস দ্য ম্যানেজিং ডিরেক্টর as to whether the project should be allowed to proceed। দেখেন ম্যানেজিং ডিরেক্টরকে অ্যাডভাইস করতে বলছে যে এই প্রজেক্টটা তুমি অ্যালাউ করবা কিনা প্রসিড, এক্সপ্লেইনিং দ্য রিজন ফর দ্য ট্রিটমেন্ট অফ ইচ আইটেম, এবং কোন আইটেমগুলো আপনি নিচ্ছেন কোন আইটেমগুলো নিচ্ছেন না প্রজেক্ট ইভ্যালুয়েশনের জন্য। বোঝা গেছে কিনা? প্রজেক্ট ইভ্যালুয়েশনের জন্য কোন আইটেমগুলো নিচ্ছেন ওগুলো নিচ্ছেন না। তো এখানে একটা জিনিস বলছে যে টাইম বিল অফ মানিটাকে ইগনোর করতে। রিসার্চ প্রজেক্ট হুইচ টু ডেট হ্যাজ কস্ট দ্য কোম্পানি 1.5 লাখ টাকা ইজ আন্ডার রিভিউ। মানে একটা রিসার্চ প্রজেক্ট যেটা অনেক সময় দেখবেন কি খেয়াল করেন যে আমরা গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে কি আমাদের টেন্ডারে পার্টিসিপেট করতে হয়,
মানে ফার্ম প্রপোজাল গুলো ফার্ম প্রোফাইল গুলো আমাদেরকে দিতে হয় এবং দেখবেন কি ওইখানে একটা কস্ট আছে যে আপনি কি করবেন পার্টিসিপেট করবেন না আপনাকে 1000 2000 কিছু টাকা আপনাকে কি করতে হবে দিতেই হবে আপনি কাজ পান না পান এই টাকা আপনাকে দিতেই হবে আদারওয়াইজ আপনি টেন্ডারে পার্টিসিপেট 4000 5000 পর্যন্ত যায় মানে একটা কস্ট ইনকাম হয় বুঝা গেছে কিনা আচ্ছা এখন প্রজেক্টে যদি কাজ না পান ধরেন যে আপনি কাজটা পাইলেন না তার মানে কি এই টাকাটা কি এই টাকাটা তো আর ফেরত পাবেন না ফেরত পাবেন না আচ্ছা তেমনি এখানে একটা কথা বলছি যে রিসার্চ প্রজেক্ট হুইচ টু ডেট হ্যাজ কস্ট দ্য কোম্পানি 1.5 লাখ টাকা ইজ আন্ডার রিভিউ আপনি যদি প্রজেক্ট পান বা না পান এই টাকাটা কি ফেরত পাবেন 1.5 লাখ টাকা না ভাইয়া এটা পাবো না তার মানে দিস ইজ সাঙ্ক কস্ট দ্য কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার এই প্রজেক্ট নিয়ে আগেই হয়েছে এবং আপনি যদি ভালো মানে ফার্মগুলো কিন্তু অনেক কস্ট ইনকার হয় বড় যদি কোনো গভর্নমেন্ট প্রজেক্ট নিতে চায় না সেক্ষেত্রে কিন্তু কস্ট ইনকার হয় মানে 20-30 হাজার টাকাও চলে যায় ইভেন 50,000 টাকাও যেতে পারে প্রজেক্ট পাইলেন না পুরো টাকাই মার হইতেও পারে এরকম মানে গভর্নমেন্ট প্রজেক্ট পাইতে গেলে কিন্তু কস্ট ইনকার করতে হয় আচ্ছা তার মানে 1.5 লাখ টাকাটা কি যে এটাকে বলা যায় সাঙ্ক কস্ট এই টাকাটা কি প্রজেক্ট ইভালুয়েশনের সাথে কি ইনভলভ না if the project is allowed to proceed it will be completed in approximately 1 year যদি প্রজেক্টটা অ্যালাউ করেন তাহলে এটা সময় লাগবে তো 1 year when the results are to be sold to the government agency for 3 লাখ টাকা এই গভর্নমেন্ট আপনাকে বলে দিয়েছে যে তুমি যদি এই প্রজেক্টটা কমপ্লিট করে দাও আমি তোমাকে 3 লাখ টাকা দিব দেখেন গভর্নমেন্ট আপনাকে কিন্তু অ্যামাউন্টটা বলে দিয়েছে যে 3 লাখ টাকা পাবা এখন এই প্রজেক্টটা আমার জন্য ভায়াবল হবে কিনা এটা আমাকে দেখতে হবে আচ্ছা আমার রেভিনিউ কত আমার প্রজেক্টটা যদি আমি নিই তাহলে এই প্রজেক্ট থেকে আমার রেভিনিউ আসবে কত 3 লাখ রামবি জি ভাইয়া 3 লাখ আসবে 3 লাখ আসবে আচ্ছা শো বিলো আর দ্য এডিশনাল এক্সপেন্সেস হুইচ দ্য ম্যানেজিং ডিরেক্টর এস্টিমেট উইল বি নেসেসারি টু কমপ্লিট দ্য ওয়ার্ক আচ্ছা ম্যাটেরিয়াল দ্য ম্যাটেরিয়াল হ্যাজ জাস্ট বিন পারচেজ এটা কস্ট অফ টাকা 60,000 আচ্ছা ম্যাটেরিয়াল কি করা হয়েছে পারচেজ করা হয়েছে তার মানে এই ম্যাটেরিয়াল গুলো কি প্রজেক্ট নেওয়ার আগেই আছে না হ্যাঁ ভাইয়া প্রজেক্ট নেওয়ার আগেই কিন্তু আছে তার মানে এক্সিস্টিং র ম্যাটেরিয়াল আর প্রজেক্ট ইভালুয়েশনের ক্ষেত্রে বলছে কি যে বুক ভ্যালু ইজ অ্যান ইররিলেভেন্ট কস্ট প্রজেক্ট ইভালুয়েশনের ক্ষেত্রে বলছে কি বুক ভ্যালু ইজ অ্যান ইররিলেভেন্ট কস্ট বুক ভ্যালুটা কি ইররিলেভেন্ট কস্ট মানে এই 60,000 টাকা এটা কি ইররিলেভেন্ট কস্ট ইট ইজ টক্সিক বিষাক্ত if not used in this project আপনি কোনো কারণে কিনছিলেন এই প্রজেক্টে যদি ইউজ না করেন it must be disposed of at a cost of 5,000 টাকা আচ্ছা টক্সিক মানে কি বিষাক্ত যেহেতু টক্সিক ওয়ার্ডটা ইউজ করছে তার মানে এখানে ডিসপোজ অফ বলতে মাটিতে পুঁতে ফেলা বোঝাচ্ছে মাটিতে পুঁতে ফেলা বা ডিস্ট্রয় করা যদি র মেটেরিয়ালটা যদি প্রজেক্টে ইউজ না করেন তাহলে এই র মেটেরিয়াল ডিস্ট্রয় করতে আপনার 5,000 টাকা কস্ট হবে এখন একটা জিনিস থিঙ্ক করেন তো আমি যদি র মেটেরিয়াল প্রজেক্টে ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার কি হবে কস্ট সেভিং হচ্ছে না 5,000 জি ভাইয়া আচ্ছা তার মানে এই 5,000 যেহেতু কস্ট সেভিং হচ্ছে এই 5,000 টাকাটা কি হবে ইনফ্লো না ইনফ্লো আচ্ছা দেখেন আমি কি করলাম দেখেন খেয়াল করে আচ্ছা সবগুলোর অ্যানসার দেয়া আছে কস্ট টু ডেট 1.5 লাখ টাকা আর সাঙ্ক কস্ট দেয়ারফর ইগনোর সাঙ্ক কস্ট ঠিক আছে কারণ এটা অলরেডি ইনকার হয়ে গেছে এটা আচ্ছা ম্যাটেরিয়াল পারচেজ প্রাইস 60,000 টাকা ইজ অলসো সাঙ্ক there is an opportunity benefit of the disposal cost save opportunity benefit হলো কি যে ডিসপোজাল কস্টটা সেভ আমি যদি প্রজেক্ট নিই তাহলে ডিসপোজাল কস্টটা লাগতেছে না আচ্ছা বোঝা গেছে এই পর্যন্ত আচ্ছা এখন আসে লেবার স্কিল লেবার ইজ হার্ড টু রিক্রুট স্কিল লেবারটা কি রিক্রুট করাটা কি টাফ তার মানে আমাকে কি করতে হবে এক্সিস্টিং প্রজেক্ট থেকে নিউ প্রজেক্টে লেবার ট্রান্সফার করতে হবে না জি ভাইয়া আচ্ছা the worker concerned were transferred to the project from production department দেখেন the workers concerned যারা ইনভলভ থাকে concerned মানে ইনভলভ were transferred to the project from a production department at a recent meeting the production manager claimed that if these people were returned to him যদি তাদেরকে ফেরত দেওয়া হয় they could generate sales 1.5 লাখ টাকা in next year তারা আপনি ইনকাম করতে পারতে কত 1.5 লাখ টাকা
আচ্ছা, দ্য প্রাইম কস্ট অফ দিস সেলস উড 1 লাখ টাকা। এর মধ্যে প্রাইম কস্ট আছে কত? 1 লাখ টাকা, ইনক্লুডিং 40,000 টাকা ফর লেবার কস্ট ইটসেলফ। আচ্ছা, আমরা কন্ট্রিবিউশনের ফর্মুলা কি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। জি ভাইয়া। তার মানে আমার কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশন এটা আপনি কত ভাইয়া? 60,000 না, 1.5 লাখ থেকে 1 লাখ বাদ দেন, 50,000। 50,000। প্রাইম কস্ট কি? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড। কন্ট্রিবিউশন 50,000। আমরা কি পড়ে আসছি? যদি মানে স্কিল লেবার ক্যান নট বি হায়ার, তাহলে সেই ক্ষেত্রে লেবারের জন্য রিলিভেন্ট কস্ট কি হবে? লস কন্ট্রিবিউশন প্লাস লেবার কস্ট। এরকম করে আসছি না আমরা? যদি স্কিল লেবার আমি হায়ার না করতে পারি, তাহলে আমার জন্য রিলিভেন্ট কস্ট কি হবে? লস কন্ট্রিবিউশন প্লাস লেবার কস্ট প্লাস লেবার কস্ট। বোঝা গেছে কিনা? লস কন্ট্রিবিউশন কত? 50,000। আর লেবার কস্ট কত? 40,000। তার মানে স্কিল লেবারের জন্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো কত? 90,000। ক্লিয়ার কিনা দেখেন। আচ্ছা, the overhead absorbed in the production would amount to 20,000 টাকা। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে relevant cash flows are cash based and incremental cash flows, but it does not include sunk cost and allocation of overhead, but it does not include sunk cost কি আসবে না, relevant cash flow এর মধ্যে আসবে না। and আরেকটা বলা আছে allocation of overhead, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা ফিক্সড প্রোডাকশন ওভারহেড, এগুলো আপনি কি রিলেভেন্ট ক্যাশ ফ্লোর মধ্যে আসবে না। অ্যালোকেশন অফ ওভারহেড। আচ্ছা, ওভারহেড অ্যাবজর্ব ইনটু দিস প্রোডাকশন উড অ্যামাউন্টেড টু 20,000। তার মানে 20,000 টাকাটা কি? ইররিলেভেন্ট কস্ট। বুঝা গেছে কিনা? এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? রিলেভেন্ট ক্যাশ ফ্লোর মধ্যে দুইটা জিনিস আসবে না, একটা বলছে সাঙ্ক কস্ট আর একটা বলছে অ্যালোকেশন অফ ওভারহেড বা অ্যালোকেশন অফ ফিক্সড কস্ট। যে ফিক্সড কস্টের অ্যালোকেশনটা কি আসবে না। বুঝা গেছে? এটা আসবে না। তার মানে 20,000 টাকাটা কি ইররিলেভেন্ট কস্ট। আমরা দেখি এটা ভাইয়া এখানে যদি ভেরিয়েবল ওভারহেড থাকতো তখনও আসতো না ওই ভেরিয়েবল ওভারহেড ভাই আসতো। দেখেন বলেই দিছি কিন্তু 1 লাখ টাকা প্রাইম কস্ট, তার মানে 1 লাখ টাকার মধ্যে কি কি আছে? ভেরিয়েবল সবগুলোই আছে আর কি। ভেরিয়েবল সবগুলোই আছে, ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ভেরিয়েবল লেবার, ভেরিয়েবল ওভারহেড সবগুলোই আছে। প্রাইম কস্ট বলতে তো তাই বোঝায় যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড। জি ভাইয়া জি। আচ্ছা, লেবারের ক্ষেত্রে কি অপিনিয়ন ড্র করছে? খুব সুন্দর করে দেয়া আছে দেখেন। ডাইরেক্ট কস্ট অফ 40,000 টাকা will be incurred regardless of whether the project is undertaken or not. আচ্ছা, and so is not relevant. আচ্ছা, এটা কি বলছে? Opportunity cost of loss contribution। আচ্ছা, 1.5 লাখ মাইনাস 1 লাখ মাইনাস 40,000। আচ্ছা, এটা যে আমরা যেভাবে বের করলাম না, আপনি ওইভাবে বের করতে পারেন। আমার লস কন্ট্রিবিউশন কত? 50,000 প্লাস কি লেবার কস্ট। এটা আপনি ওইভাবে বের করেন, এখানে এটা না করে ওইভাবে বের করেন। এটা নট না, এটা সো ইজ রিলেভেন্ট। হ্যাঁ, এটা রিলেভেন্ট হবে। এটা ডাইরেক্ট লেবার কস্ট উইল বি ইনকার্ড। হ্যাঁ, এটা লেবার কস্ট দিয়ে দিই। ডাইরেক্ট লেবার কস্ট, এই কস্টটা ইনকার্ড হবে, উইল বি ইনকার্ড রিগার্ডলেস অফ whether the project is undertaken or not, and is relevant। হ্যাঁ, এটা রিলেভেন্ট। আর আমরা কিভাবে বের করলাম? আমরা যেভাবে বের করলাম ওইভাবে বের করি। হ্যাঁ, এটা বইটা তো লেখা, এই জন্য বই এইভাবে বের করছে। Absorption of overhead is irrelevant. It is merely an apportionment of existing cost which do not change. এটা আমরা নিব না, তাই না? Allocation of overhead, হ্যাঁ, এটা আমরা নিব না, কনসিডারেশন নিব না। আচ্ছা, রিসার্চ স্টাফ দেখি। দেখেন
it has already been decided that when work on the project ceases, দেখেন আমরা যে যে ম্যাটটা করতেছি না, এটা একটা রিসার্চ কোম্পানির ম্যাট, ওরা বিভিন্ন রিসার্চ নিয়ে কাজ করে। It has already been decided that, এটা already decided that when work on this project ceases, the research department will be closed. যে রিসার্চ ডিপার্টমেন্টটা কি করাবে, ক্লোজ করবে। রিসার্চ ওয়েজেস ফর দ্য ইয়ার আর ৬০,০০০ টাকা। রিসার্চ ওয়েজেস কত? ৬০,০০০ টাকা। and the redundancy and severance pay has been estimated at ১৫,০০০ টাকা now and ৩৫,০০০ টাকা in 1 year's time. এটা তারা কি বুঝতেছেন? আচ্ছা, যেহেতু আপনি যে কাজটা করতেছেন এটা যে রিসার্চ রিলেটেড কাজ, তার মানে রিসার্চ স্টাফ আপনি রিকোয়ার্ড না? রিসার্চ স্টাফ রিকোয়ার্ড ইন, হ্যাঁ? আচ্ছা দেখেন কি বলছে। It has already been decided that when work on this project ceases, the research department will be closed. Research wages for the year are ৬০,০০০ টাকা। তার মানে আপনার প্রজেক্ট নিতে হলে কি রিসার্চ ওয়েজটা পে করতে হবে ৬০,০০০ টাকা। আচ্ছা, and redundancy and severance pay has been estimated at ১৫,০০০ টাকা নাও। এখন যদি প্রজেক্ট না নেন তাহলে আপনার যে রিসার্চ স্টাফ আছে এদের তো আর লাগবে না, এদেরকে কি করতে হবে? রিটার্ন করতে হবে না? রিটার্ন বলতে বোঝাচ্ছে কি যে আপনি কাউকে যদি হঠাৎ জব থেকে যদি মানা করে দেন তাহলে ওই লোকটা কিন্তু সঙ্গে সঙ্গে জব পাবে না, পাবে তাতে ১ থেকে ২ মাস টাইম লাগবে, কিন্তু তার কিন্তু ১ থেকে ২ মাস টাইম লাগবে। এই জন্য কোম্পানিগুলো কি করে আপনাকে 1 মান্থ স্যালারি পে করে দেয়। কোম্পানিগুলো আপনাকে 1 মান্থ স্যালারি পে করে দেয়। আচ্ছা আচ্ছা, এস্টিমেটেড ১৫,০০০ টাকা নাও আর ৩৫,০০০ টাকা ইন 1 ইয়ার্স টাইম। অর্থাৎ আমি যদি প্রজেক্টটা না নিই সেক্ষেত্রে রিসার্চ স্টাফকে রিটার্ন করতে হবে, আর রিটার্ন করলে কস্ট হবে কত? ১৫,০০০ টাকা। আর যদি প্রজেক্টটা নিই তাহলে রিসার্চ স্টাফদের তো ১ বছর পর রিটার্ন করতে হবে, মানে ওই স্টাফগুলো আর লাগবে না, তখন রিটার্ন করতে কস্ট হবে কত? ৩৫,০০০। ৩৫,০০০ টাকা। তার মানে আপনার কস্ট বাড়তেছে কত? যতটুকু বাড়ছে ততটুকু নিব, ২০,০০০। ২০,০০০। আর কেন নিব এটা আমি বলি। ধরেন আপনি প্রজেক্টটা নিলেন না, তার ১৫,০০০ টাকা তো ইনকাট হবে। আর নিলে এবারে কি হবে? ৩৫,০০০ টাকা ইনকাট হবে না? যেমন আমরা পড়ে আসছিলাম যে রিলেভেন্ট কস্ট কি? যে কস্ট গুলো আপনার ডিসিশন মেকিং এ এফেক্ট করে। রিলেভেন্ট কস্ট হলো আপনার ডিসিশন মেকিং এ কি করবে? এফেক্ট করবে। কারণ ১৫,০০০ টাকা কিন্তু কনফার্ম যে আমার ১৫,০০০ টাকা দিতে হবে। এখন প্রজেক্ট নিলে আমাকে এডিশনাল কত দিতে হবে? ২০,০০০ টাকা। তাহলে এই ২০,০০০ টাকা হলো রিলেভেন্ট কস্ট। দেখেন আমরা কি করলাম। রিসার্চ স্টাফ কস্ট আমার তো লাগবে ওয়েজেস ফর দ্য ইয়ার, ইনক্রিজ ইন রিটার্নেন্সি পে ২০,০০০ টাকা। বুঝা গেছে কিনা? রাবি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা কিন্তু মজারও আছে, খেয়াল করে দেখেন। মানে কঠিন তারপর আবার কিন্তু ইন্টারেস্টিং কিন্তু, মানে আপনাকে এখানে অ্যানালিটিক্যাল পাওয়ারটা ইউজ করতে হচ্ছে, আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে। আচ্ছা, প্রজেক্ট ইউটিলাইজেস স্পেশাল মাইক্রোস্কোপ হুইচ কস্ট ১৮,০০০ টাকা 3 ইয়ার্স অ্যাগো। এই ১৮,০০০ টাকাটা কি? আপনি একটা মাইক্রোস্কোপ ইউজ করতে যাচ্ছেন যেটা ৩ বছর আগে ১৮,০০০ টাকা দিয়ে পারচেজ করছেন। কি এই ১৮,০০০ টাকা? সানকস্ট। It has a residual value ৩,০০০ টাকা in another 2 years. আপনার প্রজেক্টে নেবেন ১ বছরের জন্য আর রেসিডুয়াল ভ্যালু বলছে ওয়েট করুন।
আচ্ছা আমরা ইকুইপমেন্টে ছিলাম তো প্রোডাক্ট ইউটিলাইজেস এ স্পেশাল মাইক্রোস্কোপ হুইচ কস্ট 18,000 টাকা ইট হ্যাজ এ রেসিডুয়াল ভ্যালু 3,000 টাকা ইন অ্যানাদার 2 ইয়ার্স 2 বছর পর এটা রেসিডুয়াল ভ্যালু হবে কত 3,000 টাকা আমার প্রজেক্টটা কি 1 বছর না তার মানে 1 বছরের রেসিডুয়াল ভ্যালুটা আমার দরকার তার মানে 3,000 টাকাটা কি ইররিলেভেন্ট মানে কোশ্চেন অনেক সময় ডাম ইনফরমেশন থাকতে পারে কিন্তু যে ইনফরমেশনটা আপনার কোনো কাজেই লাগবে না আচ্ছা 3,000 টাকা আবার কোনো কাজেই দিবে না and the current disposal value 8,000 টাকা আচ্ছা তার মানে দেখেন তো খেয়াল করে দেখেন কারেন্ট ডিসপোজাল ভ্যালু কত 8,000 টাকা আপনি বর্তমানে ডিসপোজ করতে পারবেন কত 8,000 টাকা আচ্ছা তার মানে আমি যদি মেশিনটা ইউজ করি তাহলে আমি কি পরিমাণ ভ্যালু ডিপ্রাইভ হচ্ছি আমি যদি মেশিনটা বিজনেসে ইউজ করি তাহলে আমি ভ্যালু ডিপ্রাইভ হচ্ছি কত 8,000 না 8,000 আচ্ছা if used in the project it is estimated that the disposal value in 1 year's time will be 6,000 টাকা আচ্ছা এক বছর পরে আপনি মেশিনটা বিক্রি করতে পারবেন 6,000 টাকা আচ্ছা এখন আমি মেশিনের কস্ট কত ধরবো আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা মেশিনের কস্ট কত ধরবো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব আচ্ছা আমার এখানে কি রিপ্লেসমেন্ট কস্ট দেয়া আছে নাই রিপ্লেসমেন্ট কস্ট দেয়া নাই আচ্ছা আমার কি ভ্যালু নিউজ দেয়া আছে নাই আমার এনআরবি দেয়া আছে কত 8,000 টাকা এনআরবি কত নেট রিয়ালাইজেবল ভ্যালু কত 8,000 টাকা তার মানে এই ওল্ড মেশিনের কস্ট কত হবে 8,000 আর নিচে যে 6,000 কোস এটা 1 ইয়ার্স পরে পাবেন এই 6,000 টাকা আপনার ইনকাম ইনফ্লো দেখেন ক্লিয়ার কিনা দেখেন ডিপ্রাইভেবল ভ্যালু ইফ ইউজড ইন দা প্রজেক্ট ইজ ইকুয়াল টু ডিসপোজাল ভ্যালু 8,000 টাকা আর ডিসপোজাল প্রসেস ইন 1 ইয়ার 6,000 টাকা রাব্বি বুঝতে পারছেন এটা টাকা কেন আসলো এটা বুঝিনি এটা তো 1 বছর পরে এই মেশিনটা বিক্রি করে আমি টাকা আদায় করতে পারবো বিক্রি করতে পারবো না ও আচ্ছা আচ্ছা এটা বিক্রির ভ্যালু আর বাকিগুলো হচ্ছে ডিসপোজাল ভ্যালু জি উপরেটা ডিসপোজাল ভ্যালু দেখবেন আমরা যখন বড় ম্যাথ করব এরকমও পাবেন একটা মেশিন কিনা হয়েছে 1 লাখ টাকা দিয়ে ইনিশিয়ালি বা নতুন প্রজেক্টের জন্য একটা মেশিন কিনে আমি 1 লাখ টাকা তাহলে জিরোতে আমার কস্ট কত হবে 1 লাখ এই মেশিনটা 4 বছর পরে আমি 20,000 টাকায় বিক্রি করতে পারবো তার মানে 4 বছর পরে আমার কি হবে ইনফ্লো হবে কত 20,000 জি ভাইয়া এরকম হবে আচ্ছা শেয়ার অফ জেনারেল বিল্ডিং সার্ভিসেস the project is charged with 35,000 টাকা per annum to cover general building expenses এই 35,000 টাকা আসবে প্রজেক্ট ইভালুয়েশনে না ভাইয়া আসবে না এটা অ্যালোকেশন অফ ফিক্সড কস্ট এটা অ্যালোকেশন অফ ফিক্সড কস্ট কারণ আপনি একটা জিনিস থিঙ্ক করেন যে আপনি প্রজেক্টটা নাও নেন আপনি কিন্তু অফিস রেন্ট আপনাকে দিতেই হবে আচ্ছা ইমিডিয়েটলি দ্য প্রজেক্ট ইজ ডিসকন্টিনিউড যদি প্রজেক্টটা ডিসকন্টিনিউড করেন the space occupied could be sublet for an annual rental 7,000 টাকা প্রজেক্ট নেওয়ার কারণে আপনি হারাচ্ছেন কত এই 7,000 টাকা হলো রিলিভেন্ট কস্ট তার মানে অফিস রেন্টের জন্য আপনার রিলিভেন্ট কস্ট কত 7,000 টাকা বুঝা গেছে কি বুঝতে পারছেন মানে আপনার যে অফিস স্পেস আছে এখানে বেশ কিছু খালি স্পেস আছে
তো খালি স্পেসটা যদি আপনি সাবলেট দিতেন তাহলে ওইখান থেকে 7,000 টাকা ইনকাম জেনারেট করতে পারতেন। এখন নতুন প্রজেক্ট নিলে পরে ওই স্পেসটা আপনি ইউজ করতে হবে। তার মানে আপনি হারাচ্ছেন না একটা অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট কিন্তু হারাচ্ছেন। আচ্ছা, তাহলে এই অ্যামাউন্টটা আপনি কি আসবে? অপরচুনিটি কস্ট হিসেবে কনসিডারেশন আসবে। আচ্ছা, সেল ভ্যালু অফ দ্য প্রজেক্ট দেখেন আমি কস্ট ক্যালকুলেশন করে পেলাম 1,74,000। সেল ভ্যালু অফ দ্য প্রজেক্ট কত? 3 লাখ টাকা। তার মানে ইনক্রিজ কন্ট্রিবিউশন ফ্রম প্রজেক্ট কত? 1,26,000। অ্যাডভাইস কি? প্রসিড উইথ দ্য প্রজেক্ট। আমি প্রজেক্টটা কি করব? প্রসিড করব। বুঝা গেছে এটা? বুঝতে পারছেন রাব্বি? জি ভাইয়া, এটা বুঝতে পারছি, কিন্তু আবার করা লাগবে আর কি। হ্যাঁ, আরেকবার করলে পরে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে দেখেন ডিপস্টিকের একটা ম্যাথ আছে। এই ম্যাথটা আপনারা করে নিন। হ্যাঁ, ডিপস্টিকেরটা আমি অন্য একটা ম্যাথ আলোচনা করি। হ্যাঁ, এই যে সেলফ টেস্ট 27, হ্যাঁ, এটা আপনারা করে নিন। যেহেতু সলিউশন দেয়া আছে হয়তোবা একটু থিঙ্ক করলে পারে বুঝবেন, আর না বুঝলে কোনো পয়েন্ট না বুঝলে আমাকে বলুন। আচ্ছা, 30টা দেখি। হ্যাঁ, এই ম্যাথটা দেখি। হ্যাঁ, এই ম্যাথটা আমরা দেখি। হ্যাঁ, দেখেন calculate the net present value of the projected production of water bees and hence advise directors whether or not to proceed. The company's cost of capital for investment of this nature is 15%. Cost of capital টা কি? ডিসকাউন্টেড। তার মানে ডিসকাউন্টেড বলা আছে না? ডিসকাউন্টেড কিন্তু বলা আছে, তাই না? কস্ট অফ ক্যাপিটাল ও ডিসকাউন্টেড বলা আছে। আচ্ছা আচ্ছা, দেখ কি বলছে। ফিলাডেলফিয়া লিমিটেড ইজ ইভালুয়েটিং এ পটেনশিয়াল নিউ প্রোডাক্ট। ও একটা নতুন প্রোডাক্ট থিঙ্ক করতেছে, দ্য ওয়াটার বিও। আচ্ছা, ইন হুইচ দ্য ফলোইং কস্ট আর ইনভলভ। নিচের কস্টগুলো ইনকার হবে। আচ্ছা, ও যে নতুন প্রোডাক্টটা থিঙ্ক করতেছে, এই নতুন প্রোডাক্টটা 5 বছর বিক্রি করা যাবে। এরপরে আর এই প্রোডাক্টের আর মার্কেট ডিমান্ড থাকবে না। বুঝতে পারছেন? এরপরে আর মার্কেট ডিমান্ড থাকবে না। 5 বছর পর্যন্ত বিক্রি করতে পারবে এই প্রোডাক্টটা। তার মানে এখন ও প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করবে কিনা, একটা জিনিস খেয়াল করুন। আমি যখন একটা প্রোডাক্ট যখন মার্কেটে লঞ্চ করি তখন আমার কিন্তু অনেক কস্ট ইনকার আছে। এখন মার্কেটে যদি বিক্রি না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার লস না? সেক্ষেত্রে কিন্তু লস। কারণ আপনাকে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে হলে আপনাকে প্ল্যান্ট বা মেশিনারি পারচেজ করতে হবে, আপনাকে অফিস স্পেস নিতে হবে, আপনাকে স্টাফ নিতে হবে। এই জন্য কি করে যে নতুন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার আগে অনেক সময় রিসার্চ করে নেয় বা মার্কেট সার্ভে করে যে না এই প্রোডাক্টটা বিক্রি করা যাবে কিনা বা এই পরিমাণ বিক্রি করা যাবে কিনা, এই ধরনের সার্ভে করে। আচ্ছা দেখ, আচ্ছা কি বলছে, the following is evaluating a potential new product, the order be in which the following cost are incurred. Labor is order be requires half hour of skilled labor. মানে একটা প্রোডাক্ট তৈরি করতে, আচ্ছা এটা আমি বলে দিই, এটা হলো 5 ইয়ার্স এর প্রজেক্ট। হ্যাঁ, 5 ইয়ার্স এর প্রজেক্ট। আর প্রথম 3 বছর 10,000 করে ইউনিট তৈরি করা হবে এবং নেক্সট 2 বছর 8,000 করে তৈরি করা হবে সম্ভবত। এটা আমরা পড়লেই দেখবেন পাবেন। হ্যাঁ, প্রথম 3 বছর হলো 10,000 করে, নেক্সট 2 ইয়ার্স হলো 8,000 করে। 5 ইয়ার্স এর এটা প্রজেক্টটা আমরা ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, each order be requires half hour of skilled labor, মানে হাফ আওয়ার করে লাগে and 2 hours of unskilled labor। মানে একটা প্রোডাক্ট তৈরি করতে আমার কত স্কিল লেবার লাগে? হাফ আওয়ার স্কিল লেবার লাগে আর 2 hour আনস্কিল লেবার লাগে। during the next year period deals expect to have a surplus of skilled labor। মানে নেক্সট ইয়ারে তার কি আছে? সারপ্লাস স্কিল লেবার আছে। তার মানে ইয়ার ওয়ানে স্কিল লেবারের কস্ট কত হবে? ইয়ার ওয়ানে বলেন নীল। কস্ট হবে না।
কস্ট হবে না, নীল। ইয়ার মানে স্কিল লেবারের কস্ট হলো নীল। আচ্ছা, রিটেনশন কন্ট্রাক্ট আন্ডার দ্য মিনিমাম ওয়েজ ইজ গ্যারান্টেড। This surplus is sufficient to complete the budgeted quantity order base in the first year. আপনি ফার্স্ট ইয়ার এটা কন্টিনিউ করতে পারবেন, বাট দেয়ার উইল বি নো সারপ্লাস thereafter। এরপরে আপনার আর সারপ্লাস থাকবে না। ওয়ান আনস্কিল লেবার উইল বি টেকেন ওয়ান অ্যাজ রিকোয়ার্ড, মানে যখন লাগবে তখনই আপনাকে নিতে হবে। আচ্ছা, তো ওয়েজ রেট আর 4 টাকা পার আওয়ার ফর স্কিল লেবার এন্ড 2.50 পার আওয়ার ফর আনস্কিল লেবার। ওয়েজ রেট কিন্তু দেয়া আছে। আচ্ছা, আমরা এখান থেকে কি লেবার কস্ট ক্যালকুলেশন করতে পারবো না? লেবার কস্ট যেমন স্কিল লেবারের জন্য আমি কিন্তু বলে দিছি যে ফার্স্ট 3 ইয়ার 10,000 করে, আর সেকেন্ড 2 বছর হলো 8,000 করে ইউনিট সে কি করবে, বাজারে বিক্রি করবে। ঠিক আছে, তার মানে স্কিল লেবারে যদি আমি ফার্স্ট ইয়ারে কস্ট ক্যালকুলেশন করি কত আসবে? ফার্স্ট ইয়ারে নীল, সেকেন্ড ইয়ারে কত আসবে স্কিল লেবার? 10,000 ইনটু হাফ ইনটু 4। বুঝা গেছে কিনা? আমরা যদি দেখি স্কিল লেবার 10,000 ইনটু 0.5 ইনটু নীল, আচ্ছা এই দুটো জিনিস ভুল করছে, এই দুটো জিনিস এখানে কি সে করা। T1, T2 একটা বছর আগে হবে। T1 এ তো নীল, তাই না? আচ্ছা, বুঝা গেছে তো, তাই না লেবারটা আপনি? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আচ্ছা আনস্কেলের ক্ষেত্রে বলছে কি যে যখন রিকোয়ার্ড তখন। আমি বলছি যে ফার্স্ট 3 ইয়ার্স কি যে 10,000 করে করবে, তাহলে 10,000 ইনটু 2, আনস্কিল লেবার লাগে 2, এবং প্রত্যেক আওয়ার জন্য কস্ট কত? 2.5। আর 8,000 ইনটু 2 ইনটু প্রত্যেক আওয়ারের জন্য কস্ট কত? 2.5। আচ্ছা, এই পর্যন্ত বলি। আচ্ছা, ম্যাটেরিয়ালটা দেখি। হ্যাঁ, ম্যাটেরিয়াল পিং ইজ ইউজড অন ওয়াটার বিএস। আচ্ছা, এই ওয়াটার বিএস তৈরি করতে 3 ধরনের ম্যাটেরিয়াল লাগে, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়াটার বিএস তৈরি করতে আমার কয় ধরনের ম্যাটেরিয়াল লাগে? 3 ধরনের ম্যাটেরিয়াল লাগে। পিং, প্যাং, পং। পিং, প্যাং, পং, এই 3 ধরনের ম্যাটেরিয়াল লাগে। ম্যাটেরিয়াল পিং ইজ ইউজড ইন দা ওয়াটার বিএস। দেখেন পিং ইউজ হয় 2 কেজি পার ইউনিট, 2 কেজি পার ইউনিট। নো ইনভেন্টরিজ অফ পিং আর হেল্ড বাই দা কোম্পানি। আপনি আমার কোনো ইনভেন্টরি নাই, তার মানে পিং আমাকে কি করতে হবে? বাই করতে বাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন পিং এর কস্ট কত? দেখেন কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, কারেন্ট রিয়ালাইজেবল ভ্যালু। কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট হলো কারেন্ট পারচেজ প্রাইস। তার মানে আমি কত করে পারচেজ করব? 1.40 করে পিং। এবং ও কি বলছে যে একটা ওয়াটার বেস তৈরি করতে 2 কেজি পিং লাগে, তার মানে 10,000 তৈরি করতে কত লাগবে? 10,000 ইনটু 2 ইনটু কত? ইনটু বলেন ভাইয়া, পিং এর বাইং প্রাইস কই দাও? আমি দেখতে পাচ্ছি না। এই দেখেন এখানে রিপ্লেসমেন্ট কস্ট আছে না? রিপ্লেসমেন্ট কস্টের আরেক নাম হলো কারেন্ট পারচেজ প্রাইস। এটা কিন্তু বলছিলাম, রিপ্লেসমেন্ট কস্টের আরেক নাম হলো কারেন্ট পারচেজ প্রাইস। তার মানে 1.40, 10,000 ইনটু 2 ইনটু 1.40। বুঝা গেছে কিনা? আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। রিপ্লেসমেন্ট কস্টের আরেক নাম হচ্ছে বাইং প্রাইস। হ্যাঁ, কারেন্ট পারচেজ প্রাইস লিখতে পারেন, বা কারেন্ট পারচেজ প্রাইস লিখে রাখেন, রিপ্লেসমেন্ট কস্টের আরেক নাম জি আচ্ছা ভাইয়া। কারেন্ট পারচেজ প্রাইস। আচ্ছা দেখেন আমরা পিং এর ক্ষেত্রে তাই করছি। দেখেন 10,000 ইনটু 2 ইনটু 1.40, 8,000 ইনটু 2 ইনটু 1.40। ঠিক আছে, পিংটা কিন্তু ঠিক আছে, তাই না? আচ্ছা, কি বলে দেখ পিং গেল।
material pong is also used. আচ্ছা material এক নাম্বারটাতে বললাম pang is used. আচ্ছা পিং এলো প্যাং, হ্যাঁ 2 নাম্বারটা material pang is used at the rate of 0.5 per kg unit of water beer. 0.5 sufficient of this material to meet the entire budget production is already in inventory. Sufficient of this material to meet the entire budget production is already in inventory. It has no other use. আচ্ছা প্যাংটা কি রয়ে গেছে না? প্যাংটা কিন্তু রয়ে গেছে, মানে আমি যে পরিমাণ ওয়াটার বেস তৈরি করব, দেখেন আমি ফার্স্ট 3 ইয়ার্স তৈরি করব কত 10,000 করে, এরপরে 2 বছর তৈরি করব কত করে 8,000 করে। এখন 10,000 করে ওয়াটার বেস তৈরি করার জন্য যে পরিমাণ প্যাং দরকার, এই পরিমাণ প্যাং আমার আছে না ইনভেন্টরিতে? আছে। এবং প্যাংটা কিন্তু অন্য কোনো প্রজেক্টে ইউজ হবে না, প্যাংটা অন্য কোনো প্রজেক্টে ইউজ হবে না। এখন আমি কি করতে পারি দেখেন, প্যাং এর ক্ষেত্রে বলছে কস্ট অফ ম্যাটেরিয়াল ইনভেন্টরি 2 টাকা। এই 2 টাকাটা কি? পারচেজ প্রাইস। 2 টাকা হলো কি অলরেডি পারচেজ, প্যাং তো অলরেডি পারচেজ করা আছে। জি এটা কি আমার জন্য আমি কি প্যাং পারচেজ করব? না না আর করব না, কারণ করব না। ইনভেন্টরি আছে। আচ্ছা কারেন্টলি প্লেসমেন্ট কস্ট হলো 2.10, কারেন্টলি এলিজিবল বিল হলো 1.80। আমি রিপ্লেস করব? রিপ্লেসও করব না। আচ্ছা তার মানে আমি যদি প্যাংটা ওয়াটার বেস তৈরির ক্ষেত্রে ইউজ করি তাহলে আমি কি ডিপ্রাইভড হব? আমি প্যাংটা মার্কেটে বিক্রি করতে পারতাম না 1.80 করে? জি ভাইয়া। তার মানে রিলেভেন্ট কস্ট কত হবে 1.80। এগুলো কিন্তু একটু চ্যালেঞ্জিং টাস্ক, মানে ধরতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু ধরতে পারবেন না। দেখেন আমরা কত করে নিছি, প্যাং 10,000 ইনটু 3 প্লাস 8,000 ইনটু 2 46,000 ইনটু 0.5 ইনটু 1.80, ঠিক আছে 1.80 নিছি। আচ্ছা এটা জিরোতে নিলাম কেন? কারণ এটা আমার অলরেডি কি রয়ে গেছে। আর ম্যাটেরিয়াল গুলো দেখবেন কি, ম্যাটেরিয়াল গুলো বলা আছে কি যেগুলো আমার দেখেন any materials requiring purchase will be bought in advance of the year for which they are needed, মানে বছরের শুরুতে লাগবে। অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ারে যে পরিমাণ ওয়াটার বেস মার্কেটে বিক্রি করবেন এই পরিমাণ র মেটেরিয়াল আপনার কি লাগবে ইয়ারের শুরুতে লাগবে। আর ইয়ারের শুরু মানে কি জিরোতে লাগবে, এই জন্য আমরা জিরোতে দিছি। আচ্ছা material pong is also used 1.5 kg are required per unit, pong লাগে। আচ্ছা some inventories are already held, কিছু ইনভেন্টরি আমার কি আছে। further supplies may be readily be purchased, pong is used in the manufacture of another product, pongটা অন্য প্রোডাক্টে কি করা হয় ইউজ করা হয়। the maceto which earns a contribution of 0.85 per kg of pong, net of cost of pong and estimated 0.60। আচ্ছা পংটা কি করা হয় অন্য জায়গায় ইউজ করা হয়। and further supplies may readily be purchased। আচ্ছা পং কি আমার ইনভেন্টরিতে আছে কিন্তু পংটা কি করা হচ্ছে আরেকটা জায়গায় ইউজ করা হচ্ছে, এবং এখানে আপনার কন্ট্রিবিউশন হলো কি 0.85 হয়। তাহলে সেই ক্ষেত্রে পং আমাকে কি করতে হবে মার্কেট থেকে কিনতে হবে না? পংটা দেখেন, পংটা আবার পড়ে দেখেন মেটেরিয়াল পং ইজ অলসো ইউজড, মেটেরিয়াল পংটা কি করতে হবে ইউজ করতে হবে, থার্ড মেটেরিয়াল বলতেছে। আচ্ছা 1.5 কেজি আর রিকোয়ার্ড পার ইউনিট, 1.5 কেজি আমার দরকার। সাম ইনভেন্টরিজ আর অলরেডি হেল্ড, কারণ পং কি ইনভেন্টরিতে আছে। আচ্ছা ফার্দার সাপ্লাইজ মে রেডিলি বি অ্যাভেলেবল, ফার্দার সাপ্লাইজটাও কি অ্যাভেলেবল, তার মানে স্কারসিটি নাই, তার মানে আমি বাইরে থেকে কি করতে পারবো কিনতে পারবো। পং ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ অ্যানাদার প্রোডাক্ট, এটা অন্য প্রোডাক্টে ইউজ করা হয়। দ্য মাসেটো ইউজ করে which earns a contribution of 0.85 per kg of pong, এটা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে কি করে এটা 0.85 কন্ট্রিবিউশন দেয়। তার মানে আমাকে পং কি করতে হবে কিনতে হবে না? কিনতে হবে, যেহেতু সাপ্লাইস অ্যাভেলেবল। যদি স্কারসিটি থাকতো তাহলে আমি কি করতাম সেক্ষেত্রে আমি ইউজ করতাম, যেহেতু স্কারসিটি নাই সাপ্লাইস অ্যাভেলেবল আছে তাহলে আমি মার্কেট থেকে কিনবো। আচ্ছা কস্ট অফ ম্যাটেরিয়াল ইনভেন্টরি এটা আমার রিকোয়ার্ড না, কত করে 0.80। আচ্ছা কস্ট অফ ম্যাটেরিয়াল ইনভেন্টরি, কস্ট অফ ম্যাটেরিয়াল ইনভেন্টরি বলতে বোঝাচ্ছে কি যে র মেটেরিয়ালটা অলরেডি আপনি পারচেজ করছেন, উপরে এটা কি কস্ট অফ ম্যাটেরিয়াল ইনভেন্টরি, এটা কি সাঙ্ক কস্ট না?
ভাইয়া সাঙ্ক কস্ট। the cost that has already been incurred যেটা যদি already এখানে ভাইয়া এখানে যদি আমাদের মার্কেটে অ্যাভেলেবল না থাকতো আর যদি আমাদের এই যেই প্রোডাক্ট ইউজ হচ্ছে সেখান থেকে নেওয়া লাগতো, তখন কি আমরা এই সাঙ্ক কস্টের সাথে এরপরে কন্ট্রিবিউশন যোগ করে তারপরে টোটাল কস্ট ধরতাম, নাকি আমরা এই যে কারেন্ট রিপ্লেসমেন্ট কস্টের সাথে যোগ করে কন্ট্রিবিউশনের সাথে যোগ করে ধরতাম? তখন কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট আপনার কনসিডারেশন আছে ও আচ্ছা এটা আচ্ছা না, আচ্ছা। তখন কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট আছে না, Okay. তখন কারেন্ট রিপ্লেসমেন্ট কস্টটা পাবেন না। মার্কেটে যদি ও হ্যাঁ, অ্যাভেলেবল না তখন থাকে আপনি পাবেন মার্কেটে থাকবে না, তখন তাহলে আর কস্ট এটা অফ ম্যাটেরিয়ালটাই আসতো, আপনি কস্ট অফ ম্যাটেরিয়ালটাই আসতো। জি 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 আপনি জি। এরকম যেমন লেবারের ক্ষেত্রে বলে আসছি না যে লস কন্ট্রিবিউশন প্লাস লেবার কস্ট, হ্যাঁ হ্যাঁ তার মানে তখন কি আসবে যে ম্যাটেরিয়াল কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন এভাবে আসবে। জি। তো আপনি দেখি বুঝতে পারছেন একটু না? ভালো। আচ্ছা দেখেন এনি ম্যাটেরিয়াল রিকোয়ারিং পার্টস। আচ্ছা ওভারহেড কি বলছে? ভেরিয়েবল ওভারহেডস আর এক্সপেক্টেড টু বি ইনকার্ড এট দ্য রেট অফ 1.40 পার স্কিল লেবার। দিস রিপ্রেজেন্ট দ্য এক্সট্রা ক্যাশ কস্ট এক্সপেন্স। আচ্ছা যে ওভারহেড হলো কি 1.40 পার স্কিল লেবার অনুযায়ী লাগবে। আপনি ফার্স্ট ইয়ারে আমার স্কিল লেবার কই 0.5 লাগে না? 0.5 লাগে। আপনি ফার্স্ট ইয়ারে উৎপাদন করবেন কত? 10,000। 10,000 জন্য স্কিল লেবার লাগবে কত? 0.5। তো 10,000 ইনটু 0.5 ইনটু 1.40 বোঝা গেছে কিনা? এটা ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড কস্টটা ডিপেন্ড করে কি লেবারের পরে, লেবার আওয়ারের পরে বেস করে ভেরিয়েবল ওভারহেড কস্টটা কথা বলা আছে। ভাইয়া ওই যে আমাদের পংটা একটু আরেকবার বুঝাই দিতেন, আমার তো লাস্টের দিকে যেহেতু এটা যেই সিচুয়েশন আছে ওই সিচুয়েশনটা তো এন্ডিং করলাম না আমরা। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দেয়া আছে তো জি জি। কম কত? 10,000 ইনটু 1.5 ইনটু 0.80। আচ্ছা দেখেন 1.5 কোনটা নিলাম আমরা? অ্যামাউন্টটা কোন দেয় না? আচ্ছা এটা কি বলছে? আচ্ছা 1.5 টা আচ্ছা এখানে না এটা লেখাটা ভুল হয়েছে বুঝছেন? এই দেখেন Pong is used in the manufacture of another product. The must to which are some inventories are already held. Further supplies may not be ready. এটা আপনি অ্যাভেলেবল নাই। আচ্ছা এটা লেখাটাই ভুল হয়েছে। Further supplies may not be available. এটা হবে না, বুঝতে পারছেন? এটা আমার অ্যাভেলেবল নাই। আচ্ছা সেক্ষেত্রে যে আপনি কি বলছিলেন যে আচ্ছা Pong এর ইস্যুটা দেখতে হবে। সেক্ষেত্রে যে আমার ম্যাটেরিয়াল কস্ট প্লাস লস কন্ট্রিবিউশন কি লক্ষণ হয়ে আসে কেন? আচ্ছা এটা আমি একটু দেখা জানাবো না Pong এরটা। হ্যাঁ Pong এরটা এখানে 1.5 নিল তো 1.5 কেন নিল আমি দেখা জানাবো না Pong এরটা। আচ্ছা ভাইয়া তাহলে এইটা আবার পাঠিয়ে দিয়ে নাকি, তাহলে সুবিধা হবে আমাদের জন্য আর কি। আচ্ছা আমি দেখে জানাবো না এটা আমি জি মেসেঞ্জার আচ্ছা 1.5 ভাইয়া ওই ম্যাটেরিয়াল ইউজড না পার ইউনিট, ওই যে উপরেই তো লেখা আছে যে 1.5 ম্যাটেরিয়াল ইউজড। 1.5 ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে 1.5 নিছে ইনটু 0.80 না ঠিকই আছে যে জি ভাইয়া এটা 0.80। ঠিকই আছে। আচ্ছা ঠিকই আছে। হ্যাঁ ভাইয়া আচ্ছা ওভারহেড কস্টটা তো বোঝা গেছে তাই না? ওভারহেড কস্ট হলো 1.40 করে। ওভারহেড কস্টটা তো বোঝা গেছে যে লেবার আওয়ারের উপরে বেস করে। আচ্ছা আচ্ছা এই মেথড কি আছে দেখি। Fixed overhead will be affected by the project as follows. New factory will be leased as an annual rental 2,000 টাকা in advance for the life of the project. আচ্ছা আচ্ছা এখানে দেখবেন একটা প্রো ফর্মা দেয়া আছে। আমার এনপিভি ম্যাথে নেক্সট ক্লাসটা মানে আমরা ভেরিয়েন্স নেওয়ার আগে এনপিভি ম্যাথে একটা প্রো ফর্মা নিয়ে আলোচনা করব। আমরা নরমালি কি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিই, ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট বাদ দিই। হ্যাঁ দেখেন
তো সেলসটা আমরা পাবো, সেলসটা পরে আছে, এখান থেকে লেস ভেরিয়েবল কস্ট গুলো আমরা আলাদাভাবে কনসিডার করছি, ক্যালকুলেশন করছি ওয়ার্কিং করে করে, হ্যাঁ, ভেরিয়েবল কস্টটা। আচ্ছা, এরপরে ইনক্রিমেন্টাল ফিক্সড কস্টটা বাদ দেব। দেখেন ও কিন্তু রেন্ট নিছে, তাই না? New factory will be leased as an annual rental of 2000 টাকা in advance for the life of the project. তার মানে প্রত্যেক বছরে কি 2000 টাকা করে দিতে হবে না? এমনি এটা অ্যাডভান্স দিতে হবে, মানে জিরোতে দিতে হবে। আচ্ছা, রেটস অন দ্য ফ্যাক্টরি পেয়েবল ইন অ্যারিয়ার্স উইল বি 1000 টাকা পার অ্যানাম। রেটটা দিব কি আবার বছরের শেষে পার অ্যানাম। দেখেন আমরা ফিক্সড কস্টটা কিভাবে নিছি, দেখেন রেভিনিউটা আমরা যদি এনপিভি ম্যাথের ফর্মে দেখে যে আমি সেলস থেকে কি করব, ভেরিয়েবল কস্ট বাদ দিব, ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট বাদ দিব। আচ্ছা আচ্ছা, এই ম্যাথে ইগনোর ট্যাক্সটাকে ইগনোর করতে বলছে, হ্যাঁ? দেখবেন যে অন্য ম্যাথে ট্যাক্সের ইমপ্যাক্ট আছে, যেমন এরপরের ম্যাথটাই দেখবেন ট্যাক্সের ইমপ্যাক্ট আছে, হ্যাঁ? এই ম্যাথটাতে ট্যাক্সটাকে ইগনোর করতে বলছে, এইজন্য ট্যাক্সের ইস্যুটা আসে না। আমরা কি করি, সেলস থেকে কি বাদ দিই, ভেরিয়েবল কস্ট বাদ দিব, এরপরে কি বাদ দিব, ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট। দেখেন তাহলে আমি ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট কি, রেন্ট আর রেটস। আচ্ছা, এই ম্যাথটা আরেকটু পড়ে যায়, দেখেন কি আছে শেষ দিকে, দেখেন আচ্ছা, the equipment see below will be written down to its realizable value over the life of the project. আচ্ছা, ইকুইপমেন্টের কস্ট আমরা কত ধরছিলাম? আচ্ছা, ইকুইপমেন্ট সম্পর্কে নিচে বলা আছে, ইকুইপমেন্ট সি বিলো। আচ্ছা, নিচে বলা আছে, আচ্ছা, সেন্ট্রাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট উইল অ্যাবজর্ব অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ইনটু প্রোডাকশন অন দ্য বেসিস অফ, আমার তো অ্যালোকেশন অফ ওভারহেড বা এটা আসবে না, তাই না? অ্যাবজর্ব অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, অ্যালোকেশন অফ ফিক্সড কস্ট বা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, 4 নাম্বার পয়েন্টটা কিন্তু আসবে না, বুঝা গেছে? দেখেন সেন্ট্রাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট উইল অ্যাবজর্ব অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ইনটু প্রোডাকশন অন দ্য বেসিস অফ 0.50 পার স্কিল লেবার আওয়ার। এটা আসবে প্রজেক্ট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে? না ভাই আসবে না। অ্যাবজর্ব দেখবেন কি ফিক্সড প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্পশন বা অ্যালোকেশন অফ ওভারহেড এগুলো আসে না। আচ্ছা, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অর্ডার বেস উইল বি প্রোডিউসড ফর 3 ইয়ার্স। দেখেন at the rate of 10,000 per unit and then for further 2 years 8,000 per unit. The selling price will be 18 টাকা per unit in the first 3 years and 14 টাকা thereafter. তার মানে আমরা সেলসটা পাইলাম, তাই না? যে প্রথম 3 বছর 18 টাকা করে, এরপরে পরের 2 বছর আপনি কি করবেন, 14 টাকা করে বিক্রি করবেন। পাইলাম না সেলসটা কিন্তু আমরা পাইছি। আচ্ছা, স্পেশাল মেশিনারি will be purchased at the start of the project 60,000 টাকা and it will be sold at the end of the 5th year 6,000 টাকা। আপনি ইনিশিয়ালি আপনাকে কিনতে হবে কি বছরের শুরুতে at the start of the project, তার মানে 0 তে 60,000 টাকা এবং এটা বিক্রি করে আবার পাবেন কত, 6,000 টাকা। দেখেন আমরা সবই নিয়ে আসছি, দেখেন সেলস নিয়ে আসছি 18 টাকা করে নিয়ে আসছি, এখান থেকে লেস ভেরিয়েবল কস্ট বাদ দিছি, ভেরিয়েবল কস্টটা উপরে আসছিল, এখান থেকে লেস করছে কি ফিক্সড কস্ট বাদ দিছি। আচ্ছা, লেস করছে কি রেন্ট রেটস ইনক্রিমেন্টাল ফিক্সড কস্ট বাদ দিছি, এরপর আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আসছি, আমরা কি পাইছি, নেট ক্যাশ ফ্লো পাইছি না? এই ক্যাশ ফ্লো গুলোকে এনপিভি তে কনভার্ট করছি, ক্যাশ ফ্লো গুলোকে আমরা এনপিভি তে কনভার্ট করছি। তো এনপিভি তে কনভার্ট করে কি আসছে, আমার পজিটিভ আসছে, তার মানে কি পজিটিভ অ্যাকসেপ্টেড, তাই না? বুঝা গেছে কিনা দেখেন ম্যাথটা, আপনি বুঝতে পারছেন? ফারুক বুঝতে পারছেন? জি ভাই, অনেকটুকু বুঝতে পেরেছি, আবার একটু দেখতে হবে। হ্যাঁ, এটা দেখলেই হবে, বুঝছেন? একবারে তো বুঝবেন না, এগুলো একটু কঠিন ম্যাথ। আচ্ছা, প্যাকারের ম্যাথটা আপনি একটু দেখেন। আচ্ছা, বা আমি যে পর্যন্ত করাইলাম এই পর্যন্ত রাখেন, প্যাকারের ম্যাথটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো, না? আর আমি দেখি নেক্সট উইকে আপনাদের কোনো একটা এক্সট্রা ক্লাস নিতে পারি কিনা, কারণ এক্সাম আগে তো। রাবি কিছু বলবেন? হ্যাঁ, তাহলে আমাদের আর কি কি বাকি রইলো পড়া? আচ্ছা, আমাদের ভেরিয়েন্স অ্যানালাইসিসটা আমরা পড়ি নাই, ভেরিয়েন্স অ্যানালাইসিসটা পড়বো। ভেরিয়েন্স অ্যানালাইসিসটা আমরা বেসিক একটু আইডিয়া দিছি, ভেরিয়েন্সটা পড়বো। আর ওইদিকে 7 আর 8 বাকি, আর কোনো কিছু বাকি আছে কিনা? 7 নাম্বার চ্যাপ্টার 8 নাম্বার চ্যাপ্টার 7 8 না একদিনে পড়ানো যাবে, বুঝছেন? যেমন 8 এ তেমন কোনো ম্যাথ নাই, 8 এ থিওরিটিক্যাল পোরশনটাই বেশি। হ্যাঁ, রাবি বলেন। আমি ট্রাই করবো কি 2টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিতে, 2টা বা 3টা ক্লাসের মধ্যে ট্রাই করব।
আমাদের একটা সাজেশন দেওয়ার কথা ছিল, ওইটা একটু। আচ্ছা ওইটা আমি করে দিব নি, মানে কোন বই থেকে কি পড়তে হবে এটাই তো। হ্যাঁ হ্যাঁ, একটু আর্লি শেষ করে দিয়ে আবার আজকে করে দেন আমাদেরকে। আচ্ছা ভাই দিব নি, কারণ আমি তো জানি যে একটু প্রেশারের মধ্যে আছি, কারণ আমার এদিকে না আমাদেরকে আর্লি ছেড়ে দেন, সেটাই বললাম আর কি। না না ঠিক আছে, আমি না আজকে আর নিব না, মানে এনাফ, কারণ এখন নিতে গেলে আপনাদের লোড হয়ে যাবে। আপনারা ভিডিওটা শুনেন, তন্ময় ভিডিওটা শেয়ার করে দিন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভিডিওটা শুনলে পরে আর আবার ক্লিয়ার হয়ে যায়, এটা অনেক উপকারী আমি যেটা দেখলাম। জি জি, হ্যাঁ ভিডিওটা শুনেন, আমি তাহলে এন্ড করে দিই। হ্যাঁ জি ভাইয়া, আচ্ছা। আমাদের আর এক্সাম তখন ডেট কি দিয়ে ওটাই ফিক্স ভাইয়া? 18 তারিখ ওটাই ফিক্স এক্সাম ডেট? হ্যাঁ আপনাদের তো রুটিন দিয়ে দিছে, আর তো পিছনের সম্ভাবনা নাই। বলছিলেন কি একটা ইয়া হবে, তারপর আবার ওখানে জানতে পারবেন এটার জন্য ভাইয়া। না না রুটিন দিয়ে দিছে তো আর সম্ভাবনা না। আচ্ছা আচ্ছা, এবার অবশ্য আগে নিয়ে নিল, মানে আমি ব্যাচ শুরু করছি ডিলে করে, আর পরীক্ষা অনেক আগে। ঠিক আছে আমি এন্ড করে দিই। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই।